Hello, welcome everybody. চলে আসলাম আজকের লাইভে প্র্যাকটিক্যাল বেসড ক্লাসে পার্ট 2। গত ক্লাসে আমরা পার্ট 1 শেষ করেছিলাম শুধুমাত্র ইম্পর্টেন্ট সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস, ইকুইপমেন্টস, প্র্যাকটিক্যাল সেশন সম্পর্কে। ইনস্ট্রুমেন্টের নেমগুলো আমরা পড়েছিলাম এবং ইনস্ট্রুমেন্ট ছবিগুলো দেখে আমরা কেন চিনতে পারি সেটা সম্পর্কে আমরা জেনেছিলাম। বলেছিলাম পার্ট 2 তে আমরা ইনস্ট্রুমেন্ট কিভাবে ইউজ করব এবং সেটা স্টেলাইজেশন কিভাবে করবো সেটা সম্পর্কে আমরা বলবো আজকের পার্ট 2 তে। সো আমরা চলে যাচ্ছি তাহলে আজকের মেইন ক্লাসে। গত ক্লাসে আমরা এই ছবিতে দেখেছিলাম মেডিসিন ইনস্ট্রুমেন্ট ট্রে এবং ক্যাথেটার ট্রে দেখতে কিরকম, এবং এই মেডিসিন ট্রে এবং ইনস্ট্রুমেন্ট ট্রে কিভাবে আমরা ইউজ করি সেটা সম্পর্কে এখন জানবো। Uses of instrument tray: used for giving medicine, used for keeping the sterile instrument, used in all kind of patient care procedure. Example, mouth care. আমরা ইনস্ট্রুমেন্ট ট্রেতে আমরা যখন হসপিটালে ডিউটি করবো বা পেশেন্টের কাছে পেশেন্ট কেয়ার করবো, পেশেন্ট কেয়ারে দেওয়ার সময় আমরা পেশেন্টকে মেডিসিন দেই এবং মেডিসিন দেওয়ার সময় আমরা এই ইনস্ট্রুমেন্ট ট্রে করে মেডিসিন করে নিয়ে যাই পেশেন্টের কাছে। কিপিং দ্য স্টোরেল ইনস্ট্রুমেন্ট, যখন আমরা কোনো ওটিতে বা কোনো ড্রেসিং করার সময় যখন অনেকগুলো ইনস্ট্রুমেন্ট নিতে হয় এবং সেই ইনস্ট্রুমেন্ট গুলো আমরা স্টোরেল ইনস্ট্রুমেন্ট গুলো এই ইনস্ট্রুমেন্ট ট্রের মধ্যে নিয়ে আমরা সেটা নিয়ে যাই। ইউজ ইন অল কাইন্ড অফ পেশেন্ট কেয়ার প্রসিডিউর, আমাদের নার্সিং যতগুলো পেশেন্ট কেয়ার প্রসিডিউর আছে সব সব নার্সিং পেশেন্ট কেয়ার প্রসিডিউরের সময় আমরা এই ইনস্ট্রুমেন্ট ট্রেটা ইউজ করি। যখন আমরা কোনো প্রসিডিউর করতে যাই, যেমন মাউথ কেয়ার, পেট কেয়ার, হেড ওয়াশ, স্পঞ্জিং, আমরা যখন কোনো প্রসিডিউর করতে যাই তখন এই ইনস্ট্রুমেন্ট গুলো বা ইকুইপমেন্ট গুলো এই ইনস্ট্রুমেন্ট ট্রে করে নিয়ে যায়। তো ইনস্ট্রুমেন্টের কয়েকটা নামই আমরা বলি। একটা মেডিসিন ট্রে, যখন আমরা এটা মেডিসিন ইউজ করি, মেডিসিন এটার মধ্যে নেই তখন আমরা এটার নাম বলি মেডিসিন ট্রে। যখন আমরা কোনো ইনস্ট্রুমেন্ট এই ট্রেতে রাখি তখন সেটা ইনস্ট্রুমেন্টাল ট্রে হয়। যখন আমরা এটা প্রসিডিউরের জন্য নিয়ে যাই তখন এটা আমরা প্রসিডিউর ট্রেও বলি। এই তিনটা নামে আমরা বেসিক্যালি বলে থাকি। সার্জিক্যাল ড্রাম, আমরা সার্জিক্যাল ড্রাম দেখেছিলাম এরকম এবং সার্জিক্যাল ড্রাম সম্পর্কে বলেছিলাম গত ক্লাসে। সার্জিক্যাল ড্রাম কিভাবে ইউজ করব, কিপ স্টেরাইল ইনস্ট্রুমেন্ট। এই সার্জিক্যাল ড্রামে আমরা স্টেরাইল, একদম স্টেরাইল করা যে ইনস্ট্রুমেন্ট গুলো সেগুলো আমরা সার্জিক্যাল ড্রামে রাখি। কিপ স্টেরাইল গজ, প্যাড, গজ, গ্রাউন্ড। এই সার্জিক্যাল ড্রামে করে আমরা ইনস্ট্রুমেন্ট, গজ প্যাড, গজ গ্রাউন্ড নিয়ে যে আমরা অটোক্লাভ করি এবং সেই অটোক্লাভ করা অবস্থায় এই সার্জিক্যাল ড্রামটাকে আমরা নিয়ে আসি, যার কারণে এখানে সার্জিক্যাল ড্রামে ইনস্ট্রুমেন্ট এবং স্টেরাইল গজ, প্যাড, গজ গ্রাউন্ড থাকে। আর্টারি ফরসেপ সম্পর্কে বলেছিলাম। আর্টারি ফরসেপের আরেকটি নাম বলেছিলাম হোমোস্ট্যাটিক ফরসেপ। আর্টারি ফরসেপ আর অলসো নন এজ হোমোস্ট্যাটিস অর ক্লাম্প। আর্টারি ফরসেপ যেহেতু আমরা ব্লাড ব্লিডিং বন্ধ করার ক্ষেত্রে ইউজ করি এবং ব্লাড ভেসেল ক্ল্যাম্প করি, যার কারণে ব্লিডিংটা বন্ধ হয়, সেই জন্য এটাকে আমরা বলে থাকি হ্যামোস্টিট অর ক্ল্যাম্প। Artery forceps are quite commonly used in the field of medicine. এটা বেশি ইউজ করা কমনলি দেখা যাচ্ছে আমাদের মেডিসিন ওয়ার্ডগুলোতে। This forceps used for clamping bloody vessels. It is also used for clamping tissue at the time of operation. অপারেশন করার অবস্থায় গ্রাস্পিং টিস্যুটাকে গ্রাস্পিং টিস্যুটাকে হোল্ড করার জন্য এটা ইউজ করা হয় এবং ক্লাম্পিং করে আমাদের ব্লাডিং ভেসেল, যেখান থেকে ব্লাড বের হবে ওই ব্লাড ভেসেলটা থেকে ব্লাড বন্ধ করার জন্য আমরা সেই ব্লাড ভেসেলটাকে ক্লাম্পিং করি। এটা আমরা দুটো টার্ম বলেছিলাম, একটা স্ট্রেট আর্টারি ফোর্সেপ, একটা কার্ভ আর্টারি ফোর্সেপ। এবং এই দুই ধরনের আর্টারি ফোর্সেপের মধ্যে আবার তিনটি ভাগ আমরা পাই, একটা হচ্ছে স্মল, মিডিয়াম এবং লার্জ। এবং এই পিকচারটা আমরা গত ক্লাসে দেখে ফেলেছি এবং এখানে কার্ভ আর্টারি ফোর্সেপ
এবং স্টেট অ্যাটারি ফরসেপ্ট সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছি। তো এই আটারি ফরসেপ্টটা কোথায় আমরা ইউজ করি সেটা সম্পর্কে আমরা একটু বলবো। to catch hold and a bleeding point, যে ব্লিডিং পয়েন্ট থেকে যে ব্লিডিং পয়েন্ট বা ব্লাড ভেসেল থেকে ব্লাড বের হচ্ছে সেই ব্লিডিং পয়েন্টটাকে ক্যাচ করে ব্লাড বন্ধ করার ক্ষেত্রে সহায়তা করে। ডিউরিং অপারেশনে যখন কোনো অপারেশন ভর্তি হয় সেখানে আমরা আর্টেন ফরসেপ ইউজ করি। ডিউরিং ড্রেসিং আমরা যে কোনো ড্রেসিং করা সার্জিক্যাল ড্রেসিং করা অবস্থায় আমরা আর্টেন ফরসেপটা ইউজ করি। ডিউরিং ইন্ট্রাকশন অফ রাইস টিউব এন্ড ক্যাথেটার যখন আমরা রাইস টিউব এবং ক্যাথেটার ইউজ করি ইন্ট্রোডাকশন করি বা ইন করি আমাদের বডিতে, তখন এই আটারি ফরসেপটা আমাদেরকে সহায়তা করে এই রাইস টিউবটা এবং ক্যাথেটার করাতে। টু হোল্ড সোয়াব গজপিচ, কোনো গজপিচ এবং মানে কটন বল সোয়াব যদি আমরা হোল্ড করতে চাই আটারি দিয়ে আমরা ধরতে পারি। ডিউরিং মাউথ কেয়ার দেওয়ার সময় আমরা সেখানে গজ পেয়েছি সেখানে একটা ব্রাশ তৈরি করে আমরা তখন মাউথ কেয়ার দিই। ফর ক্লাম্পিং অফ ক্যাথেটার, ক্যাথেটার খোলার আগে আমরা তো ক্যাথেটার পরানোর পর এরপর খোলার পর আমাদের কিছু প্রসিডিউর মেনটেন করতে হয়, যে সেই আসলে ইউরিনেতে বেগ সে পাচ্ছে কিনা সেটাকে অবজার্ভ করার জন্য ক্যাথেটারটা কিছুক্ষণ পর পর ক্ল্যাম্প করে দেওয়া হয়, যেন সে বুঝতে পারে যে তার ইউরিন বেগ আসতেছে কিনা। যদি সে বুঝতে পারে ইউরিন বেগ, তাহলে আমরা আস্তে আস্তে এক্সারসাইজ, ওইটা একটা এক ধরনের এক্সারসাইজ কিছুক্ষণ ধরে ক্যাথেটার ইউরিন টিউবটাকে আমরা ক্ল্যাম্প করে রাখি, যেন সে কিছুক্ষণ যদি বন্ধ থাকে তাহলে ইউরিনের ব্যাগটা সে পাচ্ছে কিনা। যদি সে পায় তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যদি তার ক্যাথেটার খুলে দিই তাহলে সে ইউরিন পাস করতে পারবে। যার কারণে এইটা আমাদের ক্যাথেটার ক্লাম্পিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। For pedicle clamp is most often used in situations that require the need to clamp off blood vessels or human pedicles. To hold free hand of a suture, কোনো সুচারকে ধরার জন্য আমরা 30% দিয়ে ধরি। তো 28% কিভাবে আমরা স্টেরিলাইজেশন করব, বয়েলিং করব আর অটোক্লাভ করব, কিভাবে করা যায়। আমার যদি অটোক্লাভে কোনো সময় মানে আর্জেন্ট আমার লাগবে, এখনই আমার এটা মানে স্টেরাইল করা প্রয়োজন, তখন আমরা একটু বয়েলিং করতে পারি, অটোক্লাভ আমাদের করতে পারি। তো বয়েলিং এর ক্ষেত্রে আমরা কি রকম করি, বয়েলিং হচ্ছে টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে এবং সময় আমাদের টাইম থাকবে 20 থেকে 30 মিনিট আফটার বয়েলিং পয়েন্ট। by autoclave হচ্ছে টেম্পারেচার 120 ডিগ্রি সেলসিয়াস, টাইম 30 মিনিট, প্রেসার 20 আরবিএস থাকতে হবে, এবং বয়লিং এবং অটোক্লেভ দুইভাবে আমরা আটেনফরসেপকে স্টেরিলাইজেশন করতে পারি। দেন হচ্ছে মসকিটো ফরসেপ থেকে আমরা এর আগে ক্লাসে মসকিটো ফরসেপের পিকচার দেখেছিলাম যে মসকিটো দেখতে কিরকম, সেটা আমরা বলেছিলাম যে আটারি ফরসেপের কার্বাটারি ফরসেপের যেটা স্মল সেটাকে আমরা মসকিটো ফরসেপ বলে থাকি। তো এই মসকিটো ফরসেপের ব্যবহার কোথায় হয়, টু ক্যাচ হোল্ড অ্যান্ড ব্লিডিং ভেসেল, কোন ব্লিডিং ভেসেলকে হোল্ড করার ক্ষেত্রে ইউজ করা হয়। টু ক্যাচ হোল্ড দ্য পেরিটোনিয়াম rectus sheath, to catch hold the tip of any suture material, to catch hold bladder wall during operation, for inguinal hernia, diathermia, convulsion, pushing in appendectomy, আমরা এই ক্ষেত্রে আমরা এই মসকিটো ফরসেপটাকে ব্যবহার করে থাকি। স্টেরিলাইজেশন সেম আটারি ফরসেপের মতন, বয়েলিং এবং অটোক্লেভ একই টেম্পারেচার মেনটেন করতে হয়, একই প্রেসার মেনটেন করতে হয়। ডিসইনফেক্টিং ফরসেপ সম্পর্কে আমরা বলেছিলাম, ডিসইনফেক্টিং ফরসেপ টু টাইপস বলেছিলাম, একটা টুথ ডিসইনফেক্টিং ফরসেপ আর টিস্যু ফরসেপ, আরেকটা বলেছিলাম প্লেন ডিসইনফেক্টিং ফরসেপ। এবং এই প্লেন ডিসইনফেক্টিং ফরসেপ এবং টুথ ডিসইনফেক্টিং ফরসেপ দেখতে কিরকম আরেকটি পিকচার আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো টুথ ডিসইনফেক্টিং ফরসেপ আমরা কিভাবে ব্যবহার করি, ডিউরিং অপারেশন টু ক্যাচ দ্য মাসেল, যখন অপারেশনের ক্ষেত্রে মাসেল ক্যাচ করতে হয় তখন আমরা টুথ ডিসইনফেক্টিং ফরসেপটা ব্যবহার করি। টু হোল্ড টিস্যু কাট, পেরিটোনিয়াম, টিস্যু কাট এবং পেরিটোনিয়াম হোল্ড করার জন্য আমরা টুথ ডিসইনফেক্টিং ফরসেপ ইউজ করি। টু হোল্ড দ্য স্কিন ডিউরিং স্কিন ক্লোজার, আমরা যখন সিজার করি বা কোনো স্কিন যখন আমরা কাটি তখন স্কিন দুটোকে ক্লোজার করতে টুথ ডিসইনফেক্টিং ফরসেপকে ধরে হোল্ড করে আমরা দুটো স্কিনকে ক্লোজার করি আর কি।
ophthalmia cognition, arrest of bleeding. Arrest of bleeding এর ক্ষেত্রে আমরা 2-3% ইউজ করি। বয়েলিং স্টেলাইজেশন স্টিল সেম এজ আগের ইনস্ট্রুমেন্ট গুলোর মতো বয়েলিং অটোক্লাভ করা যায় এবং টেম্পারেচার টাইম প্রেসার সেম থাকবে। প্লেন ডিসেক্টিভ ফর্সেপ আমরা ইউজ করি টু হোল্ড দ্য সফট টিস্যু। প্লেনটা আমরা হচ্ছে সফট টিস্যুর ক্ষেত্রে, আর টুথ ডিসেক্টিভ হচ্ছে ক্যাচ দ্য মাসেল, এটা মাসেলকে ক্যাচ করবে, আর প্লেন ডিসেক্টিভ ফর্সেপ সফট টিস্যুকে হোল্ড করবে। ডিউরিং অপারেশন হোল স্কিনটাকে অপারেশনের ক্ষেত্রে হোল্ড করে স্কিনটাকে। ব্লান্ট ডিসেক্টিভ উইথ ব্লান্ট and used as the contrast medium for diaphragm cognition of bleeding point for investigation of appendicular stump. Appendicular stump investigation করার ক্ষেত্রে আমরা ব্লান্ট ডিসেক্টিভকে ইউজ করে থাকি। এবং স্টেলাইজেশন প্রক্রিয়া ঠিক একই আগের মতনই বয়েলিং অটোক্লাভ ওয়েতে আমরা করতে পারি। স্পঞ্জ হোল্ডিং ফর্সেপ অথবা সোয়াব হোল্ডার ফর্সেপ আমরা বলে থাকি। এই স্পঞ্জ হোল্ডিং ফর্সেপ আমরা কোথায় ইউজ করে থাকি? টু হোল্ড সোয়াব ইন ডিফারেন্ট পার্টস। এটা আমরা যে কোনো সোয়াবের ক্ষেত্রে আমরা কোনো ড্রেসিং করতে গেলে সোয়াব প্রয়োজন হলেও সেখানে আমরা স্পঞ্জ হোল্ডিং ফর্সেপ ব্যবহার করি। ইট হ্যান্ডেল sponges gauges or sensitive medical supplies। যে কোনো গজ এবং সোয়াব বল ধরতে সাহায্য করে এবং সেন্সিটিভ মেডিকেল সাপ্লাইজ এর ক্ষেত্রে আমরা এই স্পঞ্জ হোল্ডিং ফর্সেপের ব্যবহার দেখে থাকি। ডিউরিং অ্যান্টিসেপটিক ওয়াশ টু হোল্ড অ্যান্টিসেপটিক কটন সোয়াবস অ্যান্ড গজ বিফোর দ্য সার্জারি। অ্যান্টিসেপটিক কটন সোয়াব যখন আমরা কোনো অ্যান্টিসেপটিক ওয়াশ করতে যাই তখন কটনটাকে অ্যান্টিসেপটিক সলিউশনে করে আমরা তখন এই অ্যান্টিসেপটিক ওয়াশের জন্য আমরা স্পঞ্জ হোল্ডিংটা ব্যবহার করে থাকি। ডিউরিং অপারেশন থিয়েটার, ডিউরিং ড্রেসিং, ডিউরিং ডায়ালিটেশন এন্ড কিউরেটিভ এর জন্য ডিএনসি যেটাকে আমরা বলি সেখানেও আমরা স্পঞ্জ হোল্ডিং ফর্সেপ ব্যবহার করি। রিপেয়ার অফ সার্ভিক্যাল টিয়ার, সার্ভিক্যাল টিয়ারের জন্য আমরা ব্যবহার করে থাকি। স্পঞ্জ হোল্ডিং ফর্সেপটা দেখতে এরকম। বয়েলিং এবং অটোক্লাভ সিস্টেমে আমরা এটা স্টেলাইজেশন করতে পারবো এবং একই টাইম একই টেম্পারেচার একই প্রেসার। লিফটার আমরা কোথায় ব্যবহার করি? এটা আসলে অ্যাকচুয়ালি আমরা ব্যবহার করে থাকি কোনো স্টেরাইল ইনস্ট্রুমেন্ট হোল্ড করার ক্ষেত্রে। কোনো স্টেরাইল গজ পিচ কটন হোল্ড করি, এটা দিয়ে আমরা ধরি স্টেরাইল লাইনিং এবং সকল ধরনের স্টেরাইল ইনস্ট্রুমেন্ট গজ প্যাড ব্রাউন ধরার আমরা হাত দিয়ে টাচ করবো না, আমরা এই লিফটার দিয়ে সব ইনস্ট্রুমেন্ট গুলো ধরবো যেগুলি স্টাইল করা। কারণ আমরা হাত দিয়ে ধরলে সেখানে আমার একটা স্টেলারিটা থাকবে না, স্টেলারিটা মেনটেন করার জন্য আমরা আসলে লিফটার ব্যবহার করে থাকি। যার কারণে আমরা বলি টু কন্ট্রোল ইনফেকশন, আমাদের ইনফেকশন কন্ট্রোল করে যেন ইনফেকশনটা না ছড়ায় এবং আমাদের স্টেলারিটাকে মেনটেন করে। যার কারণে আমরা এখানে বলা হচ্ছে টু কন্ট্রোল ইনফেকশন, টু হোল্ড স্টেরাইল ইনস্ট্রুমেন্ট, টু হোল্ড স্টেরাইল গজ পিচ অর কটন, টু হোল্ড স্টেরাইল লাইনিং, to maintain sterility. লিফটার জার দেখতে এরকম এবং লিফটার একটি লিফটার ফর্সেপ থাকে এবং লিফটার একটি জার থাকে। অটোক্লাভ এবং বয়েলিং এর মাধ্যমে আমরা লিফটার এবং লিফটার জার দুটোকে আমরা স্টেলাইজেশন করতে পারি পূর্বের ন্যায়। সাইনাস ফর্সেপ অ্যাক্সেস ড্রেনেজ বাই হিলটনস মেথডে আমরা সাইনাস ফর্সেপটাকে ব্যবহার করে থাকি এবং বয়েলিং অটোক্লাভ সিস্টেমকে ঠিক পূর্বের মতনই। এবং সাইনাস ফর্সেপটা দেখতে কিছুটা এরকম। আমরা এই পিকচারগুলো আমরা পার্ট 1 এ দেখেছি। নিডল হোল্ডার সম্পর্কে আমরা বলেছিলাম। নিডল হোল্ডার আমাদের কিভাবে হেল্প করছে? যখন আমরা কোনো স্পেস দিতে যাব, যখন আমি কোনো নাটিং দিব, তখন আমরা এই নিডল হোল্ডারটা ব্যবহার করি নিডলকে হোল্ড করার জন্য। টু হোল্ড কার্ভ নিডল, কার্ভ নিডলটা কার্ভ থাকে এবং সেই কার্ভ নিডলটাকে হোল্ড করে আমার স্টিচিং এ সহায়তা করে। টু হোল্ড সুচার ম্যাটেরিয়াল ডিউরিং নাটিং,
আবার আমি যখন স্টিচটাকে হিট দিব তখন আমি এই সুইচটাকে হোল্ড করে আমি কিন্তু নটিংটা দিব, যার কারণে আমার এটা দুইটাকে আমি ইউজ করে থাকি, দুটো মিডল হোল্ডার ইউজ করে। এবং বয়েলিং অটোক্লাভের মাধ্যমে আমরা এটা স্টেলাইজেশন করতে পারি। এবং মিডল হোল্ডারটা দেখতে এরকম, এবং আমাদের যেই মিডলটা এরকম কাট থাকে, এবং এই মিডলটা হোল্ড করার সিস্টেমটাও আমরা দেখেছিলাম যে হোলটা কোথায় করবো, বডি এবং শিরের ঠিক এই মাঝ বরাবরে আমরা মিডল হোল্ডারের সহায়তায় আমরা মিডলটাকে হোল্ড করবো। সার্জিক্যাল বিপি হ্যান্ডেল এবং সার্জিক্যাল বিপি ব্লেডের কথা বলেছিলাম, এবং কোন হ্যান্ডেল দিয়ে আমরা কত নম্বর হ্যান্ডেল দিয়ে আমরা কত নম্বর সাইজের সার্জিক্যাল বিপি ব্লেড ধরবো সেটা সম্পর্কে আমরা গত ক্লাসে বলে দিয়েছি। এবং আমরা টাওয়েল ক্লিপের কথা বলেছিলাম, এই টাওয়েল ক্লিপটা দেখতে এরকম, এবং টাওয়েল ক্লিপটা আমরা ব্যবহার করি কি জন্য, যে টু ফিক্স ড্রাপিং শিট ডিউরিং এনি অপারেশন, যে কোনো অপারেশন করার ক্ষেত্রে আমরা ওখানে একটি ড্রাপিং শিট দিই, অথবা রাবার শিট দিই, অথবা ড্র শিট দিই, সেটা দেওয়ার সময় আমরা এটাকে ফিক্স মানে ড্রাপিংটা যেন নড়ে চড়ে না যায় সেটাকে ফিক্স করার জন্য আমরা এই টাওয়েল ক্লিপটা ব্যবহার করি। টু হোল্ড টাওয়েলটাকে হোল্ড করে রাখি, টু হোল্ড লাইনিং শিট, টু হোল্ড অ্যাবডোমেন শিট, to fix the sucker tube and diaphragmatic cord to draping sheet। মানে আমরা যখন অপারেশন করতে যাই তখন একটি ডায়াফ্রাগমের মেশিনের একটা টিউব থাকে এবং সাকারের সাথে সংযুক্ত একটা টিউব থাকে, যেখানে যেই ফ্লুইড গুলো আসবে সেটা সাকারের মাধ্যমে টিউবের মাধ্যমে সাকতে আসবে, এবং ডায়াফ্রাগমেটটা আমাদের কোনো ব্লাড ভেসেল থেকে ব্লিডিং পয়েন্ট বন্ধ করার ক্ষেত্রে ডায়াফ্রাগমেটের কর্ডটা ইউজ করে আমরা সেখানে। তো এই দুটোই স্টেরাইল করা থাকে অপারেশনের সময়, এবং এই দুটো থেকে টাওয়েল ক্লিপ দিয়ে হোল্ড করে আমরা রাখি। To pull the tongue during tongue operation, tongue অপারেশনের ক্ষেত্রেও অনেক সময় এটা ইউজ করা হয়, elevate flail segment of the flail chest, flail chestও আমরা সেটাকে ব্যবহার করে থাকি। স্টেলাইজেশন ঠিক আগের মতনই বয়েলিং এবং অটোক্লাভের মাধ্যমে আমরা করতে পারি। কিডনি ট্রে সম্পর্কে আমরা গত ক্লাসে কিছুটা বলেছিলাম, আজকে আমরা এটা ইউজটা দেখবো। টু ক্যারি গজ পেজ ফর ড্রেসিং করার সময় আমরা কিছু গজ এবং কটন বল এগুলি প্রয়োজন হলে তখন আমরা এই কিডনি ট্রেতে করে নিয়ে যেতে পারি। টু ক্যারি ইনস্ট্রুমেন্ট ফর সার্জিক্যাল প্রসিডিউর, যে কোনো সার্জিক্যাল প্রসিডিউরের ক্ষেত্রে আমাদের যদি কিছু ছোটখাটো ইনস্ট্রুমেন্ট ট্রেতে করে যদি কিডনি ট্রেতে করে নিয়ে যেতে পারি তাহলে আমরা এই কিডনি ট্রেটা ইউজ করতে পারি। টু ক্যারি অ্যান্টিসেপটিক সলিউশন, সেখানে করে আমরা অ্যান্টিসেপটিক সলিউশনে নিতে পারি। আর টু ক্যারি স্টেরাইল ব্যান্ডেজ, যে কোনো স্টেরাইল ব্যান্ডেজ আমরা এক কিডনি ট্রেতে করে নিয়ে যেতে পারি। used during স্টিচ কাটিং সুচারিং, কাটিং এবং সুচারিং কোন স্টিচ দেওয়া হয়েছে সেই স্টিচটাকে কাট করতে হবে অথবা কোনো সুচারিং দিতে হবে, কোনো স্টিচ দিতে হবে, তাহলে আমরা এই কিডনি ট্রেতে করে আমরা এই কাটিং এর ইনস্ট্রুমেন্ট গুলো এবং সুচারিং এর ইকুইপমেন্ট গুলো উপাদানগুলো আমরা নিয়ে যেতে পারি। টু কালেক্ট ইউরিন স্পেসিমেন, যদি কোনো ইউরিন স্পেসিমেন কালেক্ট করতে হয় তাহলে আমরা কিডনি ট্রেটাকে ব্যবহার করে থাকি। এবং সকল ধরনের নার্সিং প্রসিডিউরের ক্ষেত্রে আমরা এই কিডনি ট্রেটা ব্যবহার করে থাকি। স্টেলাইজেশন সেম ওয়েতে বয়েলিং এবং অটোক্লাভের মাধ্যমে আমরা করতে পারি কিডনি ট্রে। গ্যালিপট, ইউজেস অফ গ্যালিপটটা আমরা গ্যালিপটের ছবি দেখিয়েছিলাম এরকম, এবং এই গ্যালিপটটা আমরা কোথায় ব্যবহার করে থাকি। It is used to carry antiseptic solution. অ্যান্টিসেপটিক সলিউশন গ্যালিপটে করে নেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করি। অ্যান্টিসেপটিক সলিউশন বলতে আমরা কোনো ড্রেসিং করার ক্ষেত্রে কিছু অ্যান্টিসেপটিক সলিউশন দিই, যেটা আয়োডিন অথবা বায়োডিন লিকুইড সলিউশন আকারে আছে, এবং সেই সলিউশনটা আমরা নিয়ে থাকি কোনো সোয়াব বা ড্রেসিং এর এরিয়া থেকে অ্যান্টিসেপটিক ওয়াশ দেওয়ার জন্য, সেইটাকে ক্লিন করার জন্য।
তখন এই অ্যান্টিসেপ্টিক সলিউশনটা আমরা গেলিপটেও নিয়ে অনেক সময় কিডনিতে টু কিপ গজ পিচ এবং সেখানেও কিছু অল্প কিছু গজ পিচও আমরা সেখানে দিতে পারি। টু কিপ শ্যাম্পু ফর হেয়ার কেয়ার, যদি আমরা মাউথ কেয়ার অথবা হেয়ার কেয়ার দেওয়ার সময় ওখানে আমরা শ্যাম্পু নিতে পারি অথবা মাউথ কেয়ার দেওয়ার জন্য আমরা সেখানে সলিউশনটাও নিতে পারি। স্টেলাইজেশন, বয়েলিং, অটোক্লেভ দুই ওয়েতে আমরা স্টেলাইজেশন করতে পারি। টাং হোল্ডিং ফরসেপ্টটা হচ্ছে এরকম দেখতে এবং এটা গত ক্লাসে আমরা দেখে ফেলেছিলাম। A tongue holding forceps, this forceps hold tongue during surgery or to prevent it from falling back so as not to obstruct breathing. এই টাং হোল্ডিংটা আমরা এর জন্য ব্যবহার করি সার্জারি করার সময় যেন তার টাংটা হোল্ড থাকে এবং টাংটা যেন ফ্যালিং ব্যাক প্রিভেন্ট করতে সহায়তা করবে এবং যেন শ্বাস প্রশ্বাস নিতে যেন কোনো সমস্যা বা কোনো বাধা প্রাপ্ত না হয় সেজন্য আমরা টাং হোল্ডিং ফরসেপটা ব্যবহার করে থাকি। বেসিক্যালি এটা খুব গুরুত্বপূর্ণ কাজে আমরা ফিল্ডে এটা ব্যবহার করি। তাছাড়াও কিছু আরেকটু ব্যবহার আছে। টু হোল্ড দ্য টাং, টু সি দ্য কন্ডিশন অফ দ্য মাউথ, মাউথের ভিতরে অবস্থা বোঝার জন্য তখন আমরা সেটা ব্যবহার করে থাকি। ইউজিং মাউথ কেয়ার, মাউথ কেয়ার দেওয়ার সময় আমরা এটা ব্যবহার করে থাকি। ইউজিং ক্লিনিং আন্ডার দ্য টাং, টাঙের নিচেও যদি কোনো ক্লিনিং করতে হয় তখন আমরা এই টাং হোল্ডিং ফরসেপটাকে ইউজ করে থাকি। টাং ডিপ্রেশন আমরা কোথায় ব্যবহার করে থাকি? টু সাপ্রেস দ্য টাং, টু অ্যালাউ ফর এক্সামিনেশন অফ দ্য মাউথ আর ওরাল এন্ড থ্রট। আমাদের মাউথ অথবা ওরাল থ্রটটাকে এক্সামিনেশন করার ক্ষেত্রে আমরা টাংটাকে সাপ্রেস করে রাখি বা প্রেশার দিয়ে রাখি যেন সহজে আমরা এক্সামিনেশন করতে পারি। টু স্প্রেড অয়েনমেন্টস অ্যান্ড টু মিক্স মেডিকেশন, কোনো অয়েনমেন্ট যদি অথবা কোনো মেডিকেশন মিক্স করতে যদি চাই তাহলে আমরা এই টাং ডিপ্রেশনটা ইউজ করে থাকি। ইউজ ইন মাউথ কেয়ার, মাউথ কেয়ার দেওয়ার সময় আমরা এটা অ্যাভেলেবল ইউজ করি। ইউজ টু প্রিভেন্ট টাং ফালিং ব্যাক টুয়ার্ডস দ্য থটস, যেন অপারেশনের সময় তার অ্যানেস্থেটিক ড্রাগের কোনো কমপ্লিকেশন দেখা দিয়ে যেন টাংটা ফালিং ব্যাক না হয়ে চলে যায়, তাহলে যদি হয় তাহলে তার ব্রিদিং প্রবলেমটা দেখা দিতে পারে, সেটা প্রিভেন্ট করার জন্য আমরা টাং ডিপ্রেশনটা ব্যবহার করে থাকি। টু ডিপ্রেস দ্য টাং, টাং ডিপ্রেস করার জন্য আমরা ব্যবহার করি। টু সি দ্য টনসিল এরিয়া, টু কালেক্ট শর্ট থেকে কোনো সোয়াব কালেক্ট করতে সময় আমরা টাং ডিপ্রেশন ব্যবহার করি। টু সি দ্য গাম দেখার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। টু সি মাউথ ক্যাভিটি, মাউথ ক্যাভিটিটাও অবজার্ভ করার জন্য আমরা এক্সামিনেশন করার ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। টাং ডিপ্রেশন এবং ব্লেডটা দেখতে সেম এরকম আমরা গত ক্লাসেও সেটার ছবি দেখেছি। স্টেলাইজেশনটা সেম ওয়েতে আমরা বয়েলিং এবং অটোক্লেভ করে থাকি। মাউথ কেকটা দেখতে এরকম এবং গত ক্লাসে আমরা এগুলো সবগুলো পিকচার দেখে ফেলেছি এবং এই মাউথ কেকটা আমরা ব্যবহার করি কি কারণে? টু ওপেন দ্য মাউথ অফ আনকনসিয়াস পেশেন্ট, কোনো আনকনসিয়াস পেশেন্ট সে নিজে নিজে তার মুখটা ওপেন করতে পারছে না, তখন তার মাউথ কেয়ার দিতে হবে। তার মুখের ক্লিনিংসটা করার জন্য ক্ষেত্রে আমাদেরকে হেল্প করতে হবে এবং তখন কোনো এক্সামিনেশন করার ক্ষেত্রে আমরা তখন মাউথ কেকটা ইউজ করি। যেহেতু ওপেন দ্য মাউথ অফ আনকনসিয়াস পেশেন্ট, যে পেশেন্ট সে নিজে নিজে ওপেন করতে পারবে না তখন আমরা মাউথ কেকের সহায়তায় আমরা এই কাজটা করতে পারি। যখন আমরা মাউথ কেকটা ইউজ করবো তখন আমরা মাউথ কেয়ারটাও দিয়ে দিতে পারবো। ওপেন দ্য ডিউরিং মাউথ কেয়ার এবং ডিউরিং ডেন্টাল কেয়ার একই সাথে মুখের এবং দাঁতের দুটোরই যত্ন আমরা নিতে পারি। যেহেতু সে নিজের থেকে মুখটা হা করতে পারে না তখন আমরা এই মাউথ কেকের সহায়তায় আমরা খুব ইজিলি মাউথ কেয়ারটা দিতে পারি এবং এটা আমাদের তখন খুব হেল্প করে। স্টেলাইজেশন সেম ভাবে আমরা বয়েলিং অটোক্লেভ করে থাকি। আমাদের একটা জিনিস মনে করতে হবে, আমি এখানে স্টেলাইজেশন বলেছি, বয়েলিং এবং অটোক্লেভ দুটার কথা বলছি। আমাদের যত ধরনের ব্ল্যান্ড এবং শার্প ইনস্ট্রুমেন্ট থাকবে সবগুলো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা ব্ল্যান্ড ইনস্ট্রুমেন্ট গুলো বয়েলিং এবং অটোক্লেভ করতে পারবো। শার্প ইনস্ট্রুমেন্ট গুলো আমরা অটোক্লেভ করতে পারবো না এবং বয়েলিং করতে পারবো না, তাহলে এটার শার্পনেসটা চলে যাবে।
এখন আমরা অর্থোপেডিক্স ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানবো। এতক্ষণ আমরা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জেনেছি এবং এই সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো আমরা অ্যাভেলেবেল হসপিটালে দেখে থাকি এবং আমাদের সচরাচর যখন হসপিটালে আমরা ডিউটি করতে যাব এই প্রত্যেকটি ইনস্ট্রুমেন্ট গুলো আমাদেরকে চিনতে হবে, জানতে হবে এবং আমাদের যখন আমাদের ওসকি হয় অথবা আমাদের যখন প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হয় প্র্যাকটিক্যাল স্টেশনের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট। এই ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে আমাদের ইউজ এবং ইনস্ট্রুমেন্টের নাম থাকে, তখন যেন আমরা এই ইনস্ট্রুমেন্টের নাম এবং ইউজটা সহজেই লিখতে পারি। সেই জন্য আমার প্রত্যেকটি ইনস্ট্রুমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আর আমি চেষ্টা করেছি যেগুলি তোমাদের প্র্যাকটিক্যাল স্টেশনে খুব কমন থাকবে এবং প্র্যাকটিক্যাল স্টেশনে তোমরা যেন অ্যান্সার করতে পারো, সেই জন্য আমরা এখানে প্রত্যেকটা জিনিস তুলে নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করছি এটা তোমাদের জন্য ইফেক্টিভ হবে। এখানে আমি এখন অর্থোপেডিক্স ইনস্ট্রুমেন্ট সম্পর্কে কিছু বলবো এবং খুবই কম অর্থোপেডিক ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমি এখানে লিখেছি। বোন নিবলার, এটা বোন নিবলার অর্থোপেডিক্স ইনস্ট্রুমেন্টের মধ্যে অ্যাভেলেবেল একটা ইনস্ট্রুমেন্ট। এই বোন নিবলারটা আমরা দেখে থাকি অর্থোপেডিক্স ওয়ার্ডে এবং অপারেশন থিয়েটারে to remove the sharp bony spikes during different bone surgery or amputation. বোন স্পাইক গুলোকে রিমুভ করার জন্য তখন আমরা বোন লিফটারটা ইউজ করে থাকি। To make bone surface smooth during স্পিস্টেক্টমি, যখন স্পিস্টেক্টমি করে তখনও আমরা বোন লিফটার ইউজ করে থাকি। এবং সব ধরনের এখানে আমি যে কয়েকটি অর্থোপেডিক ইনস্ট্রুমেন্টের নাম বলবো সেই ইনস্ট্রুমেন্টের স্টেলাইজেশন ওয়েটা হচ্ছে বাই 20% গ্লুটালডিহাইড 15 to 20 মিনিট অথবা 20% লাইসোল ফর 24 আওয়ার্স। 24 আওয়ার্স এর জন্য আমরা লাইসোলে সলিউশনে রাখবো অথবা গ্লুটালিডিহাইডে 15 থেকে 20 মিনিট আমরা রাখবো। এরপর হচ্ছে সিজল। এগুলি আসলে অর্থোপেডিক্স ইনস্ট্রুমেন্ট গুলো দেখতে কিছুটা আমরা যে ফার্নিচারের যে ইনস্ট্রুমেন্ট গুলো থাকে সেই ফার্নিচারের যেই পলিশ করার ক্ষেত্রে ফার্নিচারের ডিজাইন করার ক্ষেত্রে যেই ইনস্ট্রুমেন্ট যেরকম দেখি ঠিক একই রকম দেখতে অর্থোপেডিক্স ইনস্ট্রুমেন্ট গুলো। তাই আমরা এই ইনস্ট্রুমেন্টের সাথে ফার্নিচারের সেই ইনস্ট্রুমেন্টের সাথে আমরা মিল পাবো। Sigil, it helps the chips of bone cut or break into small pieces. যে কোনো বোনকে কাট করতে অথবা ব্রেক করতে অথবা ছোট পিসে যদি কাটতে চাই তাহলে আমরা এই সিজেলটাকে ইউজ করে থাকি। এটা সাধারণত অর্থোপেডিক্স ওয়ার্ডে এবং আমরা অর্থোপেডিক্স অপারেশন থিয়েটারে দেখে থাকি। আইলেট ক্রেস্ট ফর বোন গ্রাফটিং, ক্রেস্ট ফর বোন গ্রাফটিং এর ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করি। To cut involucrum covering or a shape as of a spectrum during spectrectomy, ঠিক একই ওয়েতে আমরা স্টেলাইজেশন করব। অস্টিওটমি, অস্টিওটমি পিকচারটা দেখতে এরকম এবং এই পিকচারটা কয়েক ধরনের অস্টিওটমি আছে। এখানে সব ধরনের অস্টিওটমির পিকচারটা আমি এখানে তুলে ধরেছি তোমাদের সাথে যেন তোমরা এরকম স্টাইলেও দেখলেও বুঝতে পারো এটাও এরকম স্টাইলেও আছে, এরকম স্টাইলে আছে। অস্টিওটমিতে আমরা ব্যবহার করি টু কাট এক্সট্রা গ্রোথ অফ বোন, যদি এক্সট্রা কোনো বোন গ্রোথ থাকে সেই এক্সট্রা বোনটাকে কাট করতে অস্টিওটমি দিয়ে সহজে কাট করতে পারে। ফর ওয়েজ ভার্বস, কোনো ওয়েজ ভার্বস এর ক্ষেত্রেও এটা ইউজ করা হয়। ল্যামিনেক্টমি টু কাট ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রলেপসে, সেখানে যদি ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রলেপস যদি থাকে তখন সেটাকে আমরা ল্যামিনেক্টমি বলি, সেই সময় আমরা অস্টিওটমিটা ইউজ করে থাকি। ঠিক একই ওয়েতে আমরা স্টেলাইজেশন করব বাই 20% গ্লুটালডিহাইড এবং 20% লাইসোল। ওব্রেন অস্টিওটমি, লোডলফ অথবা মায়ো অস্টিওটমি, আর উপরে হচ্ছে প্যাটেলা অস্টিওটমি ফার্স্ট। এবং এই অস্টিওটমিটা আমরা আরো এরকম স্টাইলে আমরা দেখে থাকি যেটাকে আমরা প্লাস বলে থাকি, সেই প্লাসের মতন দেখতে। অ্যাম্পুটেশন স, অ্যাম্পুটেশন সটা আমরা যখন কোনো
অ্যাম্পুটেশন করে সেটা আমার পা কেটে ফেলতে অথবা হাত কেটে ফেলতে তখন আমরা এই অ্যাম্পুটেশন টা ব্যবহার করে থাকি। এই সটা আমরা কিন্তু আগে থেকেই চিনি এবং বিভিন্ন ধরনের অ্যাম্পুটেশন দেখতে পাবো এবং সেটার কিছু পিকচার আমি এখানে তুলে এনেছি। এখন আমি আমাদের কিছু গাইনোকোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে বলবো এবং এই গাইনোকোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমাদের গাইনোকোলজিক্যাল ওয়ার্ডে এবং অপারেশনে মানে ওটিতে আমরা অ্যাভেলেবেল দেখে থাকি এবং এই কয়েকটি ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবেল থাকে বিধায় এই ইনস্ট্রুমেন্ট গুলো খুবই কমন থাকার কারণে আমাদের টিচাররাও এই ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানতে চায় এবং এগুলি খুব কমন আমাদের স্টেশনে এবং আমাদের পরীক্ষায় এসে থাকে। এবং এই ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে ডাবল ব্লেডেড রাইট অ্যাঙ্গেল ডিটেক্টর। আরেকটি নাম হচ্ছে ল্যাঙ্গেনবার্গস রাইট অ্যাঙ্গেল ডিটেক্টর এবং এই পিকচারটা দেখতে এইরকম এবং হ্যান্ডেলটা তোমরা অ্যাভেলেবেল ভ্যালু ওয়ার্ডে দেখতে পারবে এবং এই ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার হচ্ছে যে ডাবল ব্লেডেড রাইট অ্যাঙ্গেল ডিটেক্টর ব্যবহার করা হয় সাধারণত ডিউরিং ল্যাপারেটমি অপারেশনের ক্ষেত্রে, ডিউরিং হার্নিওটমি অপারেশনের ক্ষেত্রে, এক্সট্রাকশন অফ লিপোমা, ফাইব্রোমা, সেবাসিস সিস্টের ক্ষেত্রে, অ্যাপেন্ডিসেক্টমি, ডিউরিং সিস্টেক্টমি, সিস্টোলিথোটমি। এটা আসলে আমাদের অ্যাবডোমেনকে সেপারেট করতে এবং অ্যাবডোমেনটাকে হোল্ড করে রাখতে সাহায্য করে যেন খুব সহজে অপারেশনে সাহায্য করতে পারে। সেই জন্য অ্যাবডোমিনাল লেয়ারটাকে এবং স্কিনটাকে হ্যান্ডেল করে বা হোল্ড করে রাখতে পারে এবং স্টেলাইজেশন স্টাইল হচ্ছে ওয়েটা হচ্ছে ঠিক একই রকম অটোক্লাভ করবো আমরা এই ইনস্ট্রুমেন্ট গুলোকে। এখানে আমরা কোনো বয়েলিং করব না এবং সেটা টেম্পারেচার 121°C থাকতে হবে, টাইম থাকতে হবে 30 মিনিট, প্রেসার থাকতে হবে 20 RPS। ডাবল ব্লেডেড মরিস রিট্রাক্টর, এই রিট্রাক্টর থেকে এই রিট্রাক্টরটা দেখতে কিছুটা ডিফারেন্ট। এই জায়গাটা কিছুটা সরু থাকে আর এই জায়গাটা কোনো সরু থাকে না। এটা যেরকম রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টর বলছি ঠিক এটাকে আমরা ডাবল ব্লেডেড বলছি কারণে এখানে একটা ব্লেড আছে এখানে একটা ব্লেড আছে যার জন্য আমরা ডাবল ব্লেড বলছি। আর এটা এরকম স্টাইলে থাকার কারণে এটা আমরা মরিস রিট্রাক্টর বলছি। আর এখানে এখানেও একটা ব্লেড আছে এখানে একটা ব্লেড আছে যার কারণে এটাকে আমরা ডাবল ব্লেডেড রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টর বলছি। ঠিক একই রকম ল্যাপারেটমি অপারেশনের ক্ষেত্রে ইউজ করে থাকি, কোলিসিস্টেক্টমিতে ব্যবহার করে থাকি, রাইট হেমিকোলেক্টমি, অ্যাপেন্ডিসেক্টমি, রিপেয়ার অফ পারফোরেশন, পলিথিওটমিতে আমরা এটা ব্যবহার করে থাকি। অটোক্লাভ করতে হবে এবং একই টাইম একই টেম্পারেচার প্রেসারে আমাদের স্টেলাইজেশনটা মেনটেন করতে হবে। ডাইভার্স রিট্রাক্টর এবং এই ডাইভার্স রিট্রাক্টরটা দেখতে কয়েক রকমই আছে, কোনোটাতে হ্যান্ডেল সিস্টেম আছে, কোনোটাতে এরকম পিছনের দিকে আছে, কোনোটা এরকম আছে। Cholecystectomy during vagotomy to recheck duodenum, during pelvic surgery, right hemicolectomy। আমরা আসলে এই ওয়ার্ড গুলো এখন বুঝতে পারছি না, আমরা যখন গাইনোকোলজি সাবজেক্ট পড়বো তখন আমরা এই ওয়ার্ড গুলো খুব সহজে বুঝে যাব, যার কারণে আমরা শুধুমাত্র এখন আপাতত অল্প কিছু ইউজ এখানে দিয়েছি। ঠিক একইভাবে স্টেলাইজেশন করবো। সিম্পসেপ অথবা সিমস ভ্যাজানাল স্পেকুলাম, এটা দেখতে এরকম এবং এটা খুব কমন এবং এই সিমস ভ্যাজানাল স্পেকুলামটা খুব অ্যাভেলেবেল আসে আমাদের পরীক্ষায় আমাদের স্টেশনের ক্ষেত্রে। তো ইউজেস অফ সিমস ফরসেপ, এই সিমস ফরসেপটা আমরা কোথায় বেশি ইউজ করে থাকি? যখন প্যাপ স্মিয়ার করি, ভায়ার টেস্ট করি, ডিউরিং ডিএনসি and gynecological operation or surgery, পারভেজানাল এক্সামিনেশন, যে কোনো পারভেজানাল এক্সামিনেশন ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। তাহলে আমরা দেখছি কোথায়? ডিউরিং প্যাপসিসমিয়ার, প্যাপেনিও কলেনো টেস্ট। এই প্যাপ
test, also called a pap smear, is an exam a doctor uses to test for cervical cancer in women, and a pap smear can detect certain viral infections such as human papilloma virus, which is known as cause cervical cancer. আসলে আমরা ভাইবাতে প্যাপ স্মেয়ারটা করি এই জন্য যে সার্ভিক্যাল ক্যান্সার আছে কিনা সেটা বোঝার জন্য, এবং সেখানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের উপস্থিতি আছে কিনা সেই জন্য আমরা প্যাপ স্মেয়ার করি। ঠিক একই রকম ভাইয়া টেস্টটাও ঠিক একই রকম সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং টেস্ট করি। আমরা স্ক্রিনিং টেস্টটা আগে করি, স্ক্রিনিং টেস্টে যদি রেজাল্ট পজিটিভ আসে দেন আমরা প্যাপ স্মেয়ার করি আরকি। ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড যেটাকে আমরা বলি আরকি। ডিউরিং ডাইলেটেশন এন্ড কিউরেটিভ ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। গাইনোকোলজিক্যাল অপারেশন পার ভেজানাল এক্সামিনেশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। স্টেরিলাইজেশন সেম ওয়েতে আমরা করি, বয়লিংও করতে পারি, অটোক্লেভও করতে পারি। ভালসাম ফরসেপ্টটা দেখতে এরকম, এবং এই ভালসাম ফরসেপ্টটাও খুব কমন একটা গাইনোকোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট। সিমস ভ্যাজানাল স্পেকুলাম এবং ভালসাম ফরসেপ্ট, এই দুইটা ইনস্ট্রুমেন্ট কিন্তু আমরা খুব কমন পাবো, এবং এই দুটো আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। তো ভালসাম ফরসেপ্ট আমরা কোথায় ব্যবহার করি? যে কোনো সময় যখন ডিউরিং ডিএনসি ডাইলেটেশন এবং কিউরেটিভ করি তখন আমরা ভালসাম ফরসেপ্টটা ইউজ করি। ডিউরিং মেনস্ট্রুয়াল রেগুলেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। টু ক্যাচ আপার অস অফ দ্য সার্ভিক্সের আপার অসটাকে ক্যাচ করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। ডিউরিং ইনসার্শন অফ আপার টি, যখন আমরা আপার টি ইনসার্শন করবো তখন আমরা এটা ব্যবহার করি। ডিউরিং পলিপ্যাক্টমি, ডিউরিং ভেজানাল হিস্টেক্টমি, ডিউরিং বায়োপসি টেকিং, ডিউরিং অ্যাম্পুটেশন অফ দ্য সার্ভিক্স। এরপর আমরা ইউট্রেন সাউন্ড সম্পর্কে জানবো। ইউট্রেন সাউন্ড সাউন্ডটা দেখতে এইরকম, এবং কয়েক ধরনের ইউট্রেন সাউন্ড পাওয়া যায়। এখানে বেশ কয়েকটি ইউট্রেন সাউন্ড ইনস্ট্রুমেন্টের আমি ছবি এখানে দিয়েছি, আর তোমাদের সুবিধাতে যেন তোমরা হসপিটালে গেলে সবগুলো যেন দেখতে পারে। পার্টস অফ ইউট্রেন সাউন্ড, মানে ইউট্রেন সাউন্ডের একটা শেপ থাকে এবং একটা হ্যান্ডেল থাকে, ঠিক একরকম এটা থাকে, এবং এখানে ধরার একটা হ্যান্ডেল থাকে। এটা আমরা ব্যবহার করে থাকি অ্যাজ এ ফার্স্ট ডায়ালেটর হিসেবে। যখন আমরা সার্ভিসে কোনো ডায়ালেটর করতে চাই, ডায়ালেট করতে চাই, তখন আমরা এটা ফার্স্ট ডায়ালেটর হিসেবে ব্যবহার করে থাকি। টু মেজার লেন্থ এন্ড ডেপথ অফ দ্য ইউট্রাইন ক্যাভিটি, ইউট্রাইন ক্যাভিটিতে লেন্থ এবং ডেপথ বোঝার জন্য, মেজার করার জন্য আমরা ইউট্রাইন সাউন্ডটা ব্যবহার করে থাকি। এই ইউট্রাইন সাউন্ডে কিছু মেজারিং এখানে নাম্বার আছে, এবং এটা যতটুকু যাবে ততটুকু ডিপেন্ড করে আমরা বলতে পারবো যেটা 1 2 3 কতটুকু লেন্থ আছে এবং কতটুকু ডেপথ আছে সেটার উপরে ডিপেন্ড করে আমরা বলতে পারি। টু সি দ্য পজিশন অফ দ্য ইউট্রাস, ইউট্রাসের পজিশনটা কোথায় আছে, কেমন আছে সেটা বোঝার জন্য আমরা ইউট্রাইন সাউন্ডটা ব্যবহার করে থাকি। ডিউরিং ডাইলেটেশন এন্ড কিউরেটিভ, during further Gels operation, during insertion of a copper tip to differentiate a polyp from inversion. এটা আমরা কখন ইউজ করব না সেটা হচ্ছে মানে কন্ট্রা ইন্ডিকেশন, কোথায় ইউজ করা যাবে না, কখন ইউজ করা যাবে না, তখন সেটা আমরা বলি কন্ট্রা ইন্ডিকেশন। আর ইন্ডিকেশন হচ্ছে যে আমরা এখানে ইউজ করতে পারবো। কন্ট্রা ইন্ডিকেশন হচ্ছে যে নেভার ইউজ ডিউরিং কনসেপশন, যদি কেউ প্রেগনেন্ট থাকে তাহলে আমরা কনসেপশনে এই ইউট্রাইন সাউন্ডটা আমরা ইউজ করব না। ইউট্রাইন কিউরেটর তো দেখতে এরকম, একটা শার্প ইউট্রাইন কিউরেটর থাকে, আবার শার্প এন্ড ব্লান্ট দুইটা থাকে দুই পাশে, তখন একটা বোথ শার্প এন্ড ব্লান্ট ইউট্রাইন কিউরেটর বলে থাকে। ইউট্রাইন কিউরেটরটা মানে চারটা টাইপস আছে, একটা শার্প এন্ড ব্লান্ট, মানে একদিকে হচ্ছে শার্প থাকে, আরেকদিকে ব্লান্ট থাকে, অথবা বোথ সাইডে শার্প থাকে অথবা বোথ সাইডে ব্লান্ট থাকে। ফ্লাশিং কিউরেটর থাকে অথবা শার্মেন্স কিউরেটর থাকে। এই 4 ধরনের
জন্য আমরা ইউটেন কিউরেটর পেয়ে থাকি। ইউজেস অফ শার্প কিউরেটর, শার্প কিউরেটর আমরা ব্যবহার করে থাকি ইনফার্টিলিটির কেসের ক্ষেত্রে, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং এর ক্ষেত্রে, টিউবারকুলার অ্যান্ডোমেট্রিওসিস যদি থাকে সেই ক্ষেত্রে আমরা এই ইউটেরাইন কিউরেটর ব্যবহার করে থাকি। ব্লান্ট কিউরেটর ব্যবহার করে সাসপেক্ট কোরিও কার্সিনোমা, সাসপেক্ট এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এই দুটো কোরিও কার্সিনোমা এবং এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা সাসপেক্ট করার জন্য আমরা ব্লান্ট কিউরেটর ব্যবহার করে থাকি। ইউজেস অফ ফ্লাশিং কিউরেটর ফলিং ডিএনসি ক্ষেত্রে, ডাইলেটেশন এর কিউরেটেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। কাস্কস বাইবেল ভ্যাজানাল স্পেকুলাম, এটাও খুব কমন একটি স্পেকুলাম এবং গাইনোকোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে এটা একটা কমন এবং এটা অ্যাভেলেবেল থাকে এবং এটাও কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে দেয়। এটা দেখতে এরকম কাস্কস বাইবেল ভ্যাজানাল স্পেকুলাম, কিছুটা হাঁসের ছোটের মতন দেখতে। ডিফারেন্ট গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন, গাইনোকোলজিক্যাল বেশ কিছু এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা কাস্কস বাইবেল ভ্যাজানাল স্পেকুলাম ইউজ করে থাকি। During PAPS and VIA test for insertion and removal of IOCD, intra-uterine contraceptive device যখন আমরা ইনসার্ট করব তখন অথবা যখন আমরা এটা রিমুভ করতে যাব তখন আমরা এটা ব্যবহার করি। সার্ভাইকাল বায়োপসি during polypectomy to collect endocervical swab, হ্যাগার্স ডায়ালেটর অথবা সার্ভিক্যাল ডায়ালেটর, এটাও খুব কমন এবং এটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসে ডায়ালেটর। তো ইউজেস অফ হ্যাগার্স ডায়ালেটর অথবা সার্ভিক্যাল ডায়ালেটরটা কি, কোথায় ইউজ করি? টু ডায়ালেট দ্য সার্ভিক্স, সার্ভিক্স থেকে ডায়ালেট করার ক্ষেত্রে ইউজ করি। ডিউরিং ইনসার্শন অফ আইএসসিডি টু কনফার্ম প্যাটেন্সি অফ সার্ভিক্যাল ক্যানাল আফটার অ্যাম্পুটেশন অফ সার্ভিক্স, অ্যাম্পুটেশন অফ সার্ভিক্স করার সময় সার্ভিক্যাল ক্যানালের প্যাটেন্সি কনফার্ম করার জন্য আমরা সার্ভিক্যাল ডায়ালেটর ব্যবহার করে থাকি। টু ডায়ালেট ইউরেথ্রা ইফ ইউরেথ্রাল স্ট্রাকচারটা যদি থাকে তখন এই ইউরেথ্রাকে ডায়ালেট করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। টু ইন্ট্রা-ইউটেরাইন কালেকশন, কোনো ইন্ট্রা-ইউটেরাইন কালেকশন করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। ডায়াগনোস সার্ভিক্যাল ইনকম্পিটেন্স, সার্ভিক্যাল ইনকম্পিটেন্স ডায়াগনোস করার ক্ষেত্রে আমরা ডায়ালেটরটা ব্যবহার করে থাকি। এবং এটা দেখতে এরকম এবং বিভিন্ন সাইজ আছে 1 2 3 4 5 6 7 এরকম আছে এবং বেশ কিছু আমি পিকচার এখানে দিয়েছি যেন তোমাদের দেখতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়। তারপর হচ্ছে আমাদের অবস্টেটিক ফরসেপ, এই অবস্টেটিক ফরসেপটা দেখতে এরকম দুইটা থাকে, দুইটা হ্যান্ডেল দুপাশে এবং এটা হ্যান্ডেল হচ্ছে এই পাশটা হচ্ছে হাত দিয়ে ধরার জন্য হ্যান্ডেল, এখানে লক করার সিস্টেম, এখানে শ্রিঙ্ক আছে, এটা হচ্ছে ব্লেড এবং এটা আমরা এই পিকচারটা দেখলে আর কি বুঝতে পারবো যখন বেবি অবস্টেট্রিক ফরসেপ বলে থাকি এই জন্য যেন বেবি যখন বের হতে পারবে নিজে থেকে তখন এই অবস্টেট্রিক ফরসেপের সহায়তায় যেন বেবিকে আউট করা যায়, সেই ক্ষেত্রে এই অবস্টেট্রিক ফরসেপটি ইউজ করে থাকে। এরপর আমরা সিজার সম্পর্কে জানবো, সিজার দেখতে কেমন এবং সিজারের নামগুলো সম্পর্কে জানবো। সার্জিক্যাল সিজার্স, straight scissor, curved scissors, fine dissecting forceps, সার্জিক্যাল সিজার্স তো কিন্তু আমরা অ্যাভেলেবেল দেখি এবং কার্ভ স্ট্রেট সিজার, ফাইন ডিসেক্টিভ সিজার্স, মাইক্রো ডিসেক্টিভ সিজার। এরপর হচ্ছে যে আমাদের বেবি আউট হওয়ার পর আমাদের বেবি আম্বিলিকালকে কট করার জন্য, আম্বিলিকাল কটকে ক্ল্যাম্প করার জন্য যে ক্ল্যাম্পটা এবং এই ক্ল্যাম্পটা দেখতে এরকম এবং সেই কটটাকে কাটার জন্য সিজার আছে, সেটাকে আমরা আম্বিলিকাল কট সিজার বলে থাকি এবং এই ধরনের আমরা কট সিজার গুলো দেখতে পারি। এক এক জায়গায় আমরা এক এক রকম দেখি, যার কারণে এই পিকচার গুলো তোমাদেরকে দেওয়া আছে যেন তোমরা দেখে চিনতে পারো। স্টিচ কাটিং সিজার, স্টিচ কাটিং সিজার এটাও কিন্তু খুব কমন একটা সিজারের কোনো এক্সামের ক্ষেত্রে যদি সিজার দেয় তাহলে স্টিচ কাটিং সিজার, ফাইন সিজার, সার্জিক্যাল সিজার, এই তিনটে সিজার অ্যাভেলেবেল প্র্যাকটিক্যাল এক্সাম বোর্ডে দেওয়া হয়। সেই ক্ষেত্রে তিনটে সিজার খুব
ভালো মতন তোমাদেরকে চিনতে হবে যে সার্জিক্যাল সিজারটা দেখতে এরকম, এর মাথাটা থাকবে ব্লান্ট আর একদিকে থাকবে শার্প, এবং এটা খুব অ্যাভেলেবল মেডিসিন ওয়ার্ড গুলোতেও দেখা যায়, এবং এটা আমাদের এক্সাম বোর্ডে থাকে। তারপর হচ্ছে কার্ভ সিজার, স্ট্রেট সিজার। এই সিজার গুলোর মধ্যে ফাইন ডিসেক্টিভ সিজারটা, ফাইন ডিসেক্টিভ সিজারটা একটু লং থাকে, এবং এই ফাইন ডিসেক্টিভ সিজারটা আমাদেরকে এক্সাম বোর্ডে দেখা যায়। আর স্টিচ কাটিং সিজারটাও খুব কমন, এবং এই স্টিচ কাটিং সিজারটা আমাদেরকে এক্সাম বোর্ডে দেয়। অনেকে এটা ভুল করে ফেলে। স্টিচ কাটিং সিজারে এরকম একটা মাথাটা এরকম থাকে, এর জন্য এদিক দিয়ে আমরা স্টিচটাকে ধরবো, এদিক দিয়ে কাটবো। এই দিক দিয়ে সুতাটাকে ধরলে ইজিলি কাটতে পারবো, যার কারণে আমাদের স্কিনটা ইনজুরি হবে না। তো এই মাথাটা নিচের দিকে থাকবে, এই মাথাটা উপরের দিকে থাকবে যখন আমরা স্টিচ কাট করবো তখন। এটা হচ্ছে ব্যান্ডেজ কাটিং সিজার। আমরা অর্থোপেডিক্স ওয়ার্ডগুলোতে ব্যান্ডেজ করার পর সেই ব্যান্ডেজটা কাটতে হলে বা ব্যান্ডেজ কেটে সেটাকে সাইজ করার ক্ষেত্রে এই ব্যান্ডেজ কাটিং সিজারটা আমরা ব্যবহার করি। ব্যান্ডেজ কাটিং সিজারের মাথাটা এরকম হতে থাকার কারণ হচ্ছে এটা থাকবে নিচে, এটা থাকবে উপরে। আমরা যখন কোনো পেশেন্টকে ব্যান্ডেজ করে দিব, পরবর্তী যে ব্যান্ডেজটা খোলার জন্য সে যখন আসবে, তখন আমরা এই ব্যান্ডেজ কাটিং সিজারটা দিয়ে কাটবো, যার কারণে এই সিজারটা এখানে ব্ল্যান্ড থাকে এবং এটি স্কিনের জন্য কোনো ইনজুরি না করতে পারে ব্যান্ডেজ কাটতে যাওয়ার সময়, যার কারণে এই নিচটা থাকে ব্ল্যান্ড, উপরটা থাকবে এরকম স্বাদ। এবং খুব এটাকে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা ব্যান্ডেজ কাটতে যে যেন স্কিনে কোনো ইনজুরি করতে না পারি, সেই জন্য এটা সাহায্য করে। এবং ব্যান্ডেজ কাটিং সিজারটা এরকম করে তৈরি করা হয়েছে। আইরিস সিজার্স, মায়ার সিজার্স, ম্যাকজেবেন ব্যায়াম সিজার্স। তারপর হচ্ছে ক্লিনিক্যাল হ্যামার। আমরা যখন ক্লিনিক্যাল হ্যামার কিছুটা হাতুড়ি বলে আর কি, আমরা এটা মেডিকেল ফিল্ডে হ্যামারটা দেখতে এরকম। এবং এই ক্লিনিক্যাল হ্যামারটা আমরা কি কারণে ইউজ করি? এর পার্টস হচ্ছে রাবার প্যাড, একটা রাবার প্যাড থাকবে, একটা হ্যান্ডেল থাকবে, একটা পয়েন্টেড পিন থাকবে, একটা ব্রাশ থাকবে। রাবার প্যাডটা আমরা ইউজ করি যে রাবার প্যাড ইজ মেড আপ অফ সফট রাবার দিয়ে থাকবে এবং হ্যাভিং ট্রায়াঙ্গুলার শেপ, এবং এটা ট্রায়াঙ্গুলার শেপ থাকবে। দিস পার্ট ইজ ইউজড টু গিভ স্টিমুলাস ফর ইনিশিয়েটিং রিফ্লেকশন। আমরা কোনো রিফ্লেক্সেস বোঝার জন্য আমরা এই হ্যামারটা ইউজ করে থাকি, এবং এই রাবার প্যাডটা দিয়ে যখন আমরা স্টিমুলাস বুঝতে চাই তখন এটা যখন আমরা বাড়ি দিব তখন আমরা বুঝতে পারি যে তার রিফ্লেকশনটা কিরকম। হ্যান্ডেল হচ্ছে মেটালিক হ্যান্ডেল ইজ ইউজ টু হোল্ড এ হ্যামার। এই রাবার প্যাডটাকে হ্যান্ডেল করে রাখছে, হোল্ড করে রাখছে এই মেটালিক হ্যান্ডেলটা। পয়েন্টেড পিন which is easily covered is used to elicit pain sensation. Sensation track pointed or black pin is used to take baby skin. এখানে আমাদের একটি আছে যেন এটা বুঝতে পারি, সেই জন্য আমরা পয়েন্টেড পিন একটা রেখেছি। এই পয়েন্টেড পিনের মাধ্যমে আমরা এইটা দিয়ে যখন বেবির পায়ের নিচে যখন একটা রিফ্লেক্স দিব তখন বুঝতে পারবো বেবির রিফ্লেকশনটা কিরকম সেটা বোঝার জন্য। ব্রাশ ইজ ইউজ টু ইলিসিট টাচ সেন্সেশন। এই সেন্সরি টাচ সেন্সেশনের ক্ষেত্রে আমরা এই ব্রাশটা ইউজ করে থাকি। ইউজ টু চেক প্যাশনস রিফ্লেক্স। প্যাশন রিফ্লেক্স কয়েক ধরনের হয়, সুপারফিশিয়াল, ডিপ এবং ভিসেরাল। সুপারফিশিয়াল হচ্ছে প্ল্যান্টার রিফ্লেক্স, কর্নিয়াল রিফ্লেক্স, পিপুলারি রিফ্লেক্স, হেমাস্টেরিক অ্যাবডোমিনাল রিফ্লেক্স। ডিপ বাইসেপ, ট্রাইসেপ, রিস্ট, নি, অ্যাঙ্কেল, এই জায়গাগুলোতে আমরা রিফ্লেক্স বোঝার জন্য ক্লিনিক্যাল হ্যামারটাকে ইউজ করে থাকি। টুইনিং ফর্ক আছে, আমরা টুইনিং ফর্ক ইউজ করি কি কারণে? এবং এই টুইনিং ফর্কটা আমরা কিন্তু আমাদের স্কুল কলেজের ল্যাবেও দেখেছি, যারা সেন্টার স্টুডেন্ট তারাও দেখেছি। এবং এই টুনিং ফর্ক এ ডিভাইস দ্যাট প্রডিউসেস হারমোনিক ভাইব্রেশন। একটি ভাইব্রেশন তৈরি করে আমরা সহজে মানে ভাইব্রেট করে আমরা সে কি বুঝতে পারছে কিনা, সে কি শুনতে পাচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমরা এটা ব্যবহার করি। ইউজ টু টেস্ট হিয়ারিং অ্যান্ড বোন কন্ডাকশন ক্ষেত্রে আমরা এই টুনিং ফর্কটা ব্যবহার করি। এবং এই টুনিং ফর্কও কিন্তু আমাদের এক্সাম
বোর্ডে আসে। তারপর আসবো ইকুইপমেন্টস। এতক্ষণ আমরা কিছু ইনস্ট্রুমেন্ট পড়েছি, একটা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, গাইনোকোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অর্থোপেডিক ইনস্ট্রুমেন্ট। আমরা এই ৩ ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো দেখেছি এবং এই যে ইনস্ট্রুমেন্ট গুলো দেওয়া হয়েছে এখানে ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্ট কিন্তু খুব কমন এবং খুব অ্যাভেলেবেল আমাদের এক্সাম বোর্ডে আসে, যার কারণে ইনস্ট্রুমেন্ট গুলো খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এবং এগুলিকে মনে রাখতে হবে। দেন হচ্ছে আমাদের ইকুইপমেন্ট কি কি আছে সেগুলি বোঝার জন্য। ডিসপোজেবল সিরিঞ্জ, আমাদের ডিসপোজেবল সিরিঞ্জ আছে এরকম, এবং এই ডিসপোজেবল সিরিজটা 1 সেন্টিমিটার থেকে ইনসুলিন সিরিজ থেকে শুরু করে অনেক ধরনের সিরিঞ্জ আছে, এবং 100 ইউনিট, 40 ইউনিট, আর 5 সিসি, 10 সিসি, 20 সিসি, 50 সিসি ডিসপোজেবল সিরিঞ্জ আমরা পেয়ে থাকি। এবং এই সিরিজের পার্টটা কি কি পার্টস আছে যেটা আমরা এখানে দেখি, ব্যারেল উইথ স্কেল। এই ব্যারেল থাকে একটা, এরপর এখানে একটা স্কেল দেওয়া থাকে এরকম, যে আমরা কতটুকু পরিমাণে সলিউশনটা নিব। তাহলে এখানে একটা ব্যারেল উইথ স্কেল থাকে, এরকম পিস্টন এবং প্লাঞ্জার থাকে, অ্যাডাপ্টর থাকে, এরকম এরকম অ্যাডাপ্টর থাকে এটার সাথে, যে নিডল হোল্ডারটাকে অ্যাডাপ্ট কালেক্ট করার ক্ষেত্রে। নিডল উইথ কাভার, নিডল থাকে, এরকম একটা কাভার থাকে, এবং এই নিডলের পার্ট গুলো হচ্ছে অ্যাডাপ্টার। এটা আবার অ্যাডাপ্টার থাকছে এই ব্যারিয়াল অ্যাডাপ্টারের সাথে এই অ্যাডাপ্টার কানেক্ট করা হয়, এবং শেপ থাকে, এটা একটা বডি শেপ অফ নিডল, এবং এই নিডলের মাথাটাকে বেবেল বলছি আমরা, এবং কানেক্টর বলছি। এই টোটাল হচ্ছে পার্টস অফ ডিসপোজেবল সিরিঞ্জ। ডিসপোজেবল সিরিঞ্জ আমরা কি কারণে ব্যবহার করে থাকি? টু গিভ ইন্ট্রাভেনাস ইনজেকশন। আমরা যে কোনো আইভি ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি। টু গিভ ইন্ট্রামাসকুলার ইনজেকশন, ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে ইউজ করি। টু ব্লাড ড্র, যে কোনো ব্লাড ড্র করার ক্ষেত্রে পেশেন্ট থেকে ব্লাড কালেক্ট করতে গেলে আমরা ডিসপোজেবল সিরিঞ্জ ইউজ করি। টু গিভ অ্যান্টি ফিডিং, টু গিভ অ্যান্টি সাকশন। একটা হচ্ছে অ্যান্টি ফিডিং, আবার হচ্ছে নাজোগ্যাস্ট্রিক ফিডিং, নাজোগ্যাস্ট্রিক সাকশন। এই দুটোর ক্ষেত্রেই আমরা এই সিরিঞ্জ ব্যবহার করি, এবং এক এক ক্ষেত্রে এক এক সাইজে আমরা সিরিঞ্জ ইউজ করি। ইন্ট্রাভেনাসের জন্য একরকম, ইন্ট্রামাসকুলারের জন্য আমরা একরকম সিরিঞ্জ ইউজ করে থাকি। ইন্ট্রামাসকুলার জন্য সবচেয়ে কমন আমরা যেটা ইউজ করি, যে ইনসুলিন সিরিঞ্জ ইউজ করি, 3 সিসি সিরিঞ্জ ইউজ করি, 5 সিসি সিরিঞ্জ ইউজ করি। ইন্ট্রাভেনাসের জন্য 10 সিসি ইউজ করি, এবং 20 সিসি সিরিঞ্জ ইউজ করে থাকি। অ্যান্টি ফিডিং এর ক্ষেত্রে আমরা 20, 50 সিসি সিরিঞ্জ গুলো ব্যবহার করে থাকি। To ballooning during catheterization or insert endotracheal tube. Endotracheal tube ইনসার্টের ক্ষেত্রে অথবা ক্যাথেটারাইজেশন করার ক্ষেত্রে আমরা এই সিরিজটা ব্যবহার করি। ক্যাথেটারাইজেশন করার ক্ষেত্রে ক্যাথেটারকে হোল্ড করার জন্য বেলুন ফুলানো হয়, এবং সেই বেলুনের জন্য আমরা 10 সিসি ওয়াটার অথবা 15 সিসি ওয়াটার দিই। সেই ওয়াটারটা দেওয়ার জন্য আমরা ডিসপোজেবল সিরিঞ্জটা ইউজ করি। ঠিক একই রকম এন্ডোট্রাকিয়াল টিউবেরও এরকম একটা বেলুন ফুলাতে হয়, সেই জন্য আমরা এই ডিসপোজেবল সিরিঞ্জ থেকে ব্যবহার করি। তারপর হচ্ছে স্টেরাইল গ্লাভস আর সার্জিক্যাল গ্লাভস। আমরা সার্জিক্যাল গ্লাভস এর এখানে একটা পিকচার দিয়েছি, আর এখানে হচ্ছে মেডিকেল গ্লাভস অথবা এক্সামিনেশন গ্লাভস। এই স্টেরাইল গ্লাভস অথবা সার্জিক্যাল গ্লাভসটা প্যাকেটের মধ্যে থাকে এবং এটা সম্পূর্ণ স্টেরাইল করা থাকে। এটা আমরা কোথায় ইউজ করি? জেনারেল সার্জারিতে, অপারেশন করার ক্ষেত্রে, ওন ড্রেসিং করার ক্ষেত্রে, ইনসার্টিং ক্যাথেটার, ইনসার্টিং অ্যানজিটিভ নাজোগ্যাস্ট্রিক টিউব দেওয়ার ক্ষেত্রে, এগুলি সবগুলো প্রসিডিউরের ক্ষেত্রে আমরা স্টেরাইল গ্লাভস অথবা সার্জিক্যাল গ্লাভস ইউজ করি। এবং স্টেরিলাইজেশন, ইথাইলিন অক্সাইড গ্যাস, আয়োনাইজিং রেডিয়েশন, স্টেরিলাইজেশন করার পর কিন্তু আমরা এই গ্লাভস গুলো কিন্তু আর ব্যবহার করি না। এটা হচ্ছে ওয়ান টাইম ইউজ করি আমরা বেসিক্যালি। এটা অপারেশন সবগুলো প্রসিডিউর করে এই গ্লাভসটা আমরা রিমুভ করে দিই, বা এটা আমরা আর ইউজ করি না। মেডিকেল গ্লাভস, নন স্টেরাইল গ্লাভস
or disposable gloves used during medical examination. আবার অনেক সময় এক্সামিনেশন গ্লাভসও বলা হয় তাকে। এটা আমরা ব্যবহার করি মেডিকেল এক্সামিনেশন করার ক্ষেত্রে অথবা মেডিকেল কোনো প্রসিডিউর ফলো করার ক্ষেত্রে। কি কারণে এটা ফলো করছি? এটা হচ্ছে টু হেল্প প্রিভেন্ট ক্রস কন্টামিনেশন বিটুইন কেয়ার গিভার্স এন্ড পেশেন্ট। পেশেন্ট এবং কেয়ার গিভার্স এর ক্ষেত্রে যেন কোনো ক্রস কন্টামিনেশন যেন না হয়, সেই জিনিসটা থেকে প্রিভেন্ট করার জন্য আমরা এই মেডিকেল গ্লাভস এবং নন স্টেরাইল গ্লাভসটা ব্যবহার করে থাকি। এবং এটার ক্ষেত্রেও কিন্তু আমরা গ্লাভস দ্বিতীয়বার ইউজ করব না। দুইটার ক্ষেত্রেও একই কথা। এবং সার্জিক্যাল গ্লাভস এবং এক্সাম গ্লাভস সাইজ গুলো এখানে দেওয়া হয়েছে। এক্সামিনেশন গ্লাভস দেখতে মানে গ্লাভস এর সাইজ গুলো এরকম ভাবে আমরা পাবো এক্সএস, এস, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, এক্সএক্সএল। এবং সার্জিক্যাল গ্লাভস এর ক্ষেত্রে 5.5, 6.5, 6.5, 7, 7.5, 8, 8.5, 9 আমরা এই সাইজে পাবো আর কি। মাইক্রোপোর অথবা অ্যাডহেসিভ ট্যাপ, এবং এটা আমরা যখন ক্লিনিক্যাল প্লেসমেন্টে যাবো এটা খুব কমন এবং এটা আমরা সবাই চিনি। Uses of micropore adhesive tab used after different surgical procedure, যে কোনো সার্জিক্যাল প্রসিডিউরের পর আমরা এই সার্জিক্যাল মাইক্রোপোরটা ইউজ করে থাকি। Used in fixing IV cannula, IV cannula ইনসার্ট করার পর সেটাকে ফিক্স করার জন্য আমরা মাইক্রোপোর দিয়ে সেটাকে ফিক্স করে দিই। Used in fixed right tube, catheter and drain tube, ড্রেন টিউবের সময় আমরা কি সেটা ইয়ে করি। Using in fixing right tube, catheter and drain tube, এই টিউবগুলোকে আমাদের ফিক্স করে রাখার জন্য আমরা এই মাইক্রোপোর এবং অ্যাডহেসিভ ট্যাপটা ইউজ করি। সার্জিক্যাল প্রসিডিউর হচ্ছে যে যদি সিজার করার পর স্টিচ কমপ্লিট করার পর তখন আমরা সেই জায়গায় ব্যান্ডেজ দিয়ে সেটাকে মাইক্রোপোর দিয়ে ঢেকে দিই, যেন ফিক্স করে দিই, যেন সেখানে কোনো ইনফেকশন হওয়ার চান্স না থাকে। বাটারফ্লাই নিডেল, আমরা এরপরে বাটারফ্লাই নিডেলস হচ্ছে এরকম দেখতে, এবং এই বাটারফ্লাই নিডেলটা আমরা ওয়ার্ডে অ্যাভেলেবেল পাবো। এর কিছু পার্টস আছে, এই পার্টসটাকে আমরা কি কি বলবো, সেখানে দেওয়া আছে কানেক্টর টিউব, একটা কানেক্টর থাকবে এবং একটা কানেক্টর টিউব থাকবে, ফ্লাই অথবা উইংস থাকবে, নিডল উইথ কভার থাকবে। এটা ফ্লাইং অথবা উইংস থাকে এবং নিডল উইথ কভার থাকবে এখানে, এবং এইটা হচ্ছে টিউবিং থাকবে এবং প্লাস্টিক অ্যাডাপ্টার থাকবে অথবা কানেক্টর থাকবে। এই অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা এরকম যদি কোনো সিরিঞ্জে ব্লাড যদি অ্যাড করতে চাই বা ব্লাড কালেক্ট করতে চাই তখন আমরা এটা ব্যবহার করতে পারি। ইউজেস অফ বাটারফ্লাই নিডল, কোথায় আমরা এটা ইউজ করি? টু ওপেন অ্যান্ড ইন্টারভেনাস ক্যানুলা, যদি আইভি ক্যানুলা একটা ইনজেকশন দিব এবং তাকে আর কোনো ইনজেকশন দেওয়া হবে না, তখন শুধু শুধু আমরা কেন একটা ক্যানুলা করবো, তখন আমরা বাটারফ্লাই দিয়ে ইনজেকশনটা আমরা দিই ইন্টারভেনাসে। টু কালেক্ট ব্লাড স্যাম্পল ফ্রম বেবি, ছোট বেবিতে ব্রেনটা খুবই ছোট থাকে এবং এই বাটারফ্লাই দিয়ে খুব ইজিলি আমরা বেবির ব্লাডটা কালেক্ট করতে পারি। টু ইন্ট্রোডিউস ইনফিউশন, ঠিক একই রকম কোন ইনফেকশন যদি আমরা দিতে চাই স্বল্প সময়ের জন্য, যে তাকে মেডিসিন দেওয়া হবে না, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করি। টু ইন্ট্রোডিউস ট্রান্সফিউশনের ক্ষেত্রে আমরা অনেক সময় ব্লাড দেওয়ার সময় অথবা কোনো স্যালাইন দেওয়ার সময় আমরা এটা ইউজ করে থাকি। টু গিভ মেডিকেশন, টু গিভ প্যারেন্টাল নিউট্রিশন, টু গিভ অক্সিজেন, কালেক্টিং ব্লাড ফর ডায়াগনস্টিক পারপাস, অ্যাজ এ টনিকুইট। টনিকুইটটা হচ্ছে যে আমরা ব্লাড নেওয়ার সময় আমরা পেনটাকে একটু হোল্ড করি, এই জন্য যেন ব্রেনটা যেন বেশি ওঠে এবং খুব ইজিলি যেন আমরা ব্লাডটা কালেক্ট করতে পারি এবং ব্লাড ফ্লোতে যেন যতটুকু পর্যন্ত আমি বেঁধে রাখবো তারপরে যেন ব্লাডটা নিচে প্রেশারে চলে আসে এবং ইজিলি আমরা সেটা ইয়ে করতে পারি, কালেক্ট করতে পারি। এবং এই বাটারফ্লাই নিডেলের বেশ কিছু কালার এবং সাইজ আছে। ইয়েলো হচ্ছে 20, গ্রিন 21, ব্ল্যাক 22, সি গ্রিন 23, রেড 24, ব্লু 25, এবং এখানে বেশ কয়েকটি সাইজের সহ আমার দেওয়া আছে পিকচারে। পিঙ্ক হচ্ছে 18, ক্রিম হচ্ছে 19G, ব্রাউন হচ্ছে 26,
27 হচ্ছে অ্যাশ কালার। এখানে প্রত্যেকটি কালারে আমি তুলে নিয়ে আসছি তোমাদের ইজি হয়। ইন্টারভেনাস ক্যানোলা অথবা আইভি ক্যানোলাটা দেখতে কিরকম, সেইটার কিছু পার্টস আছে এবং সেই পার্টসটা ফ্ল্যাশ ব্যাক চেম্বার। এখানে একটি ফ্ল্যাশ ব্যাক চেম্বার থাকে, লোয়ার লক প্লাগ থাকে, এখানে একটু লোয়ার লক ব্ল্যাক প্লাগ থাকে, নিডল গ্রিপ থাকে, এখানে একটি নিডল গ্রিপ, লোয়ার কানেক্টর, এখানে লোয়ার কানেক্টর থাকে, ইনজেকশন পোর্ট ক্যাপ, এটা ইনজেকশন পোর্ট ক্যাপ, এখানে আমরা ইনজেকশনও দিতে পারবো। এখানে একটি ক্যাথাটার মানে বাটারফ্লাই এর মধ্যে যেরকম উইংস আছে, এখানেও ঠিক একই রকম উইংস বা ফ্লাই আছে এবং এই ক্যাথাটার হাতাচ্ছে সেটা আমাদের খুব সহজে ক্যাথাটার আইভি ক্যানোলাটা ইনসার্ট করতে সহায়তা করে আর কি। তারপর এটা পুরোটা হচ্ছে ক্যাথাটার, প্লাস্টিক ক্যাথাটার, এবং এখানে একটি এই নিডলটার একটি বাল্ব আছে এবং বুশিং আছে এবং এই নিডল আছে। এটা হচ্ছে বুশিং আর এটা হচ্ছে নিডল। এখানে বেশ কয়েকটি কালার এবং সাইজ আছে এবং কোন কালারের কি সাইজ সেই অনুযায়ী আমাদের আইভি ক্যানোলা এটা এই সাইজ এবং কালারের এক্সাম বোর্ডে এবং স্টেশনে আমরা পাই খুব অ্যাভেলেবেল একটা কমন কোশ্চেন যে আইভি ক্যানোলার সাইজ অনুযায়ী কালারের নাম লেখো বা এটার নাম কি, কত ধরনের সাইজ পাওয়া যায় এবং সাইজ অনুযায়ী কালারের নাম লেখো। ঠিক এই কোশ্চেনটা আমরা পেয়ে থাকি। তো অরেঞ্জ কালারটা হচ্ছে 16G। আমাকে মনে রাখতে হবে যে আদি ক্যানোলার সাইজ সবসময় জোড় সংখ্যা থাকে এবং সেটা শুরু হয় 14 থেকে এবং 26 এবং 14 থেকে আমরা 16 26 যদি করি তাহলে আমরা জোড় সংখ্যা পাচ্ছি 14, 16, 18, 20, 22, 24, 26 আর 14G হচ্ছে অরেঞ্জ, 16 সাইজটা হচ্ছে গ্রে, 18 হচ্ছে গ্রিন, পিঙ্ক হচ্ছে 20, 22 হচ্ছে ব্লু, 24 হচ্ছে ইয়েলো, 26 হচ্ছে পার্পল। আমরা 18, 20, 22 এবং 24 এই চারটি ব্যবহার খুব বেশি দেখি এবং এই চারটি আমাদের ওয়ার্ডে অ্যাভেলেবেল দেখি। এই 26 এবং 16, 14 এগুলো খুব কম দেখি, তবে এই চারটি আমরা খুবই অ্যাভেলেবেল দেখে থাকি। এবং ইকুইপমেন্ট ফর আইভি ক্যানোলা, আইভি ক্যানোলা করার ক্ষেত্রে আমাদের কি ধরনের ইকুইপমেন্ট নিতে হয়? একটা আইভি ক্যানোলা নিতে হবে এবং প্যাশন অনুযায়ী আমি কোন প্যাশনের জন্য কত সাইজের আইভি ক্যানোলা নিব। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যত সাইজ বাড়বে তত সাইজটা কি ছোট হবে আর যত সাইজটা কমবে তখন সাইজটা কি বড় হবে। তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা ইউজ করি ইয়েলো কালারটা, যেটা হচ্ছে 24। তার চেয়ে একটু বড় 8-9 বছরের 6 বছরের চাইল্ডের ক্ষেত্রে আমরা 22 ইউজ করি। তারপর অ্যাডাল্টের ক্ষেত্রে 20 ইউজ করি। 18 হচ্ছে আমরা অপারেশন থিয়েটার গুলোতে বেশি ইউজ করি যেন ব্লাড সেখানে ব্লাডও যাবে এবং ইনফিউশন যাতে দ্রুত দ্রুত ট্রান্সমিশন হয় এবং দ্রুত ইনফিউশন করা যায়, সেই ক্ষেত্রে আমরা 18টা ইউজ করি। তাহলে 24 হচ্ছে চাইল্ড, 22 তার চেয়ে একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে, 20 হচ্ছে অ্যাডাল্টের জন্য, 18 হচ্ছে অপারেশন থিয়েটারের জন্য আমরা ইউজ করি আর কি। তো সেই অনুযায়ী প্যাশেন্টের অ্যাকর্ডিং টু এই অনুযায়ী আমাদের আইভি ক্যানোলার সাইজটা সিলেক্ট করতে হয়। আমাদের ব্রেনটাকে হোল্ড করার জন্য আমরা টনিকুইট নেই, এই ধরনের একটা পাওয়া যায় আবার এইরকমই পাওয়া যায়, আমরা যেটাই আমাদের হসপিটাল অ্যাভেলেবেল সেটা দিয়ে আমরা ইউজ করতে পারি। কটন কটন বল লাগবে, অ্যাক্সেসল লাগবে, দেন আমাদের সেটাকে ক্যানোলাটা ফিক্সিং করার জন্য মাইক্রোফোন লাগবে এবং এই সব ইকুইপমেন্ট গুলো আমরা এই কিডনি ট্রেতে নিতে চাই, কারণ আমাদের একটা কিডনি ট্রে লাগবে। ইন্টারভেনাস আইভি ক্যানোলা আমরা কোথায় ইউজ করি? টু ওপেন অ্যান্ড ইন্টারভেনাস ক্যানোলা, টু introduce infusion, to introduce transfusion, to give medication,
to give parental nutrition, collecting blood for diagnosis purposes. ইনফিউশন সেট আমরা এরকম দেখি, আর এটা এরকম প্যাকেটে থাকে, এবং জেএমএস ইনফিউশন সেটটা খুব কমন ওয়ার্ডের মধ্যে আমরা দেখি, যার কারণে এই পিকচারটা আমি দিয়েছি, এবং সেটাকে অনেক সময় স্যালাইন সেটও বলি। কিন্তু প্রকৃত ক্ষেত্রে এখানে যেহেতু আমরা স্যালাইন দিই, স্যালাইন গুলি সব ধরনের ফ্লুইডগুলো ইনফিউশন, সেই জন্য এটা ইনফিউশন সেট, অনেক সময় স্যালাইন সেটও বলে। এবং ইনফিউশন সেটটা দেখতে কি কি পার্টস আছে, ইনসার্শন স্পাইক উইথ ক্যাপ, ইনসার্শন উইথ স্পাইক ক্যাপ থাকে, ড্রিপ চেম্বার থাকে, কানেক্টিভ টিউব থাকে, এরকম ড্রিপ চেম্বার থাকে, এবং এটার সাথে কানেক্টিভ টিউব থাকবে একটি, রেগুলার অথবা রুরাল ক্যাপ ক্ল্যাম্প থাকবে, এটাকে মেনটেন করার জন্য রুলার ফ্লো কন্ট্রোল। আমি এটা নিচের দিকে যদি নিচের দিকে নেই, তাহলে স্যালাইনটা ফ্লুইড করাটা বন্ধ হবে, আর যদি উপরের দিকে দিই তাহলে ফ্লুইডটা চালু থাকবে আর কি। এটা মেনটেন করার জন্য ফ্লুইড যাওয়াটা মেনটেন করার ক্ষেত্রে আমরা এই রুরাল ফ্লোটা ব্যবহার করে থাকি। ইনজেকশন পোর্ট অথবা কানেকশন নিডল অ্যাডাপ্টার। Uses of infusion set, কোথায় আমরা ইউজ করি? To introduce infusion, to give large volume of injection, use as tourniquet, এবং অনেক সময় tourniquet ব্যবহার করি আর কি। ব্লাড ট্রান্সফিউশনটা আমরা এরকম দেখি, এবং এখানে একটি ড্রিপ চেম্বার ফিল্টার থাকে, যেটা আমার এখানে ফিল্টার থাকে না ইনফিউশন সেটে। পার্টস অফ ব্লাড ট্রান্সফিউশন সেট, ইনজেকশন স্পাইক উইথ ক্যাপ, ঠিক একই রকম ইনফিউশন সেটের মতো, শুধু একটু ডিফারেন্ট হচ্ছে ড্রিপ চেম্বার, সেখানে একটি ফিল্টার থাকবে, যে ফিল্টারটা আমাদের ইনফিউশন সেটে নেই, ঠিক একই রকম। আর ড্রিপ চেম্বার, কানেক্টিভ টিউব, ফিল্টার, রেগুলেটর অথবা রোলার ক্ল্যাম্প, ইনজেকশন পোর্ট, কানেকশন, needle adapter. To open an intravenous channel, to introduce in transfusion, blood transfusions that are utilized to treat blood loss or to supply blood and blood segments or blood related products. Blood plasma যার ক্ষেত্রে আমরা এই ব্লাড সেটটা ইউজ করে থাকি, অথবা ব্লাড ট্রান্সফিউশন সেটটা ইউজ করি। এবং এই ইনফিউশন সেটটা দেখতে এরকম, এবং এইখানে একটি ফিল্টার থাকে, যেমন খুব ক্ষুদ্র কণা এই ফিল্টার থেকে ব্লাডটা সহজে যেতে পারে আমার বডিতে। মাইক্রোবোরেড ইনফিউশন সেট, মাইক্রোবোরেড ইনফিউশন সেটটা আমরা দেখতে পাই এরকম, এখানে একটি চেম্বার থাকে, সেই চেম্বার দিয়ে আমরা এখানে ফ্লুইডটাকে যতটুকু পরিমাণ নিয়ে আগে ফিক্স করি, তারপর পারফোরেটর নজল থাকে, ড্রিপ চেম্বার থাকে, কানেক্টিভ টিউব থাকে, ড্রপ রেগুলেটর থাকে, কানেক্টর থাকে। To give intravenous infusion in unit, বাচ্চাদের ক্ষেত্রে যা 100 ml দিতে হবে, তখন আমরা এটা ইউজ করি, অথবা ইনফেন্টদের ক্ষেত্রে, পেডিয়াট্রিকের ক্ষেত্রে আমরা এই মাইক্রোবোরেড সেটটা ইউজ করি। To give neonate nutrition, to give neonates medicine, and used in critical units, forgive some special drugs such as dobutamine, dopamine, lignocaine, escape drugs. কিছু আমাদের স্পেশাল ড্রাগ থাকে, এবং সেই ড্রাগগুলো আমাদের খুবই জিপের মধ্যে আমাদেরকে খুবই ভালো মতন করে আমাদের ড্রপগুলো মেনটেন করতে হবে। সেই ক্ষেত্রে এই ডোবিটামিন, ডোপামিন, লিগনোকিন, এই ড্রাগটার ক্ষেত্রে আমরা মাইক্রোবোরেড সেটটা ইউজ করি। তাহলে আইসিইউ, সিসিইউতে, এনআইসিইউতে, এসডিইউতে এই মাইক্রোবোরেড সেটের ব্যবহার খুব আমরা দেখতে পাবো। এবং এই মাইক্রোবোরেড সেটে 4 ড্রপ, 4 ড্রপস ইকুয়াল হচ্ছে ইনফিউশন সেটের 1 ড্রপ। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে মাইক্রোবোরেড সেটের 4 ড্রপ ইকুয়াল 1 ড্রপস ইনফিউশন সেট। এবং এটা পিকচারটা দেখতে এরকম, এবং এটা আমরা খুবই ওয়ার্ডে দেখতে পাবো। তারপর হচ্ছে সিরিঞ্জ পাম্প। সিরিঞ্জ পাম্পটা দেখতে এরকম, এবং
এনআইসিইউ, আইসিইউ, সিসিইউ তে আমরা এই সিরিঞ্জ পাম্পটা দেখে থাকি। A syringe pump is a type of infusion pump originally developed to help administer drugs to patients in a controlled manner. It is suitable for various types of single-use syringe. Bolus function enables quick or repeated delivery of bolus doses to the patient. পেশেন্টকে আমি যতটুকু bolus dose দিতে চাই, যতটুকু পরিমাণে দিতে চাই, সেইভাবে আমরা এই সিরিঞ্জ পাম্পে ফিক্সড করে দিব এবং সেই অনুযায়ী সেই পরিমাণ যতটুকু টাইমে যাওয়ার কথা সেই টাইমটা আমরা ফিক্স করে দিই এবং সেই সলিউশনটা যতটুকু ইনফিউশন করতে চাই, যতটুকু পরিমাণে করতে চাই, পুরোটা আমরা এই মেশিনে সেট করে দিই। সেইভাবে পেশেন্টের কাছে অ্যাকুরেট ড্রাগটা অ্যাকুরেট ইনফিউশনটা আমরা ইনসার্ট করতে পারি বা দিতে পারি পেশেন্টকে। The field of usage intensive care units, cardiosurgery units, pediatric units, operating theaters, ambulances. আমরা এই জায়গাগুলোতে যেখানে ক্রিটিক্যাল পেশেন্ট থাকে সেই ক্রিটিক্যাল পেশেন্টদের ক্ষেত্রে আমরা সিরিঞ্জ পাম্পটা বেশি ইউজ করি এবং সেগুলি আমরা এই ইউনিটগুলোতে দেখতে পাবো অ্যাভেলেবল। টাইপস অফ সিরিঞ্জ পাম্প দুই ধরনের আছে, একটা মেডিকেল সিরিঞ্জ পাম্প আছে, একটা রিসার্চ সিরিঞ্জ পাম্প আছে। এই সিরিঞ্জ পাম্পের পার্টস হচ্ছে সিরিঞ্জ হোল্ডার থাকে, এ মোটর কন্ট্রোল থাকে, প্লাগ টু ড্রাইভ দ্য সিরিঞ্জ প্লাঙ্গার, স্টেপার মোটর থাকে, the motor drives the plate থাকবে। এটা হচ্ছে প্লেটস, ম্যাগনেটিক, ফ্রন্ট লোডিং, ইজি অ্যাক্সেস, বোলাস পয়েন্ট মেনটেন করার জন্য, সিরিঞ্জ হোল্ড করার ক্ষেত্রে এটা থাকে এবং ড্রাইভ হেড করার ক্ষেত্রে আমরা এখানে হোল্ড করে সিরিঞ্জটাকে দিতে পারি। এবং এই সাধারণত এই প্রোডাক্টসটা আমরা ইনফিউশন পাম্পস থেকে একটা উজ্জ্বল পাম্পস থেকে। ইনফিউশন পাম্পস আর ইউজ টু অ্যাডমিনিস্টার relatively small amounts of fluids at high but controlled pressures. Withdrawal pumps are used to remove fluid samples automatically, typically in medical or pharmaceutical application ক্ষেত্রে আমরা ব্যবহার করি withdrawal pumps. Specifications for both types of syringe pumps include minimum and maximum discharge flow, syringe size, number of pumps per assembly, minimum and maximum step rate, accuracy, reproducibility, physical dimensions and weight এর ক্ষেত্রে আমরা এই সিরিঞ্জ পাম্পগুলো ইউজ করে থাকি। তারপর আমরা নিবুলাইজেশন বলি। নিবুলাইজেশনটা দেখতে এরকম এবং নেবুলাইজেশন আমরা কোথায় পাবো? সব ধরনের মেডিকেল ওয়ার্ড গুলোতে এবং বিশেষ করে আমরা যেখানে শ্বাসকষ্টের পেশেন্ট যাদের নেবুলাইজেশন দেওয়ার প্রয়োজন হবে সেই ক্ষেত্রে যারা ইনহেল করবে সেই ক্ষেত্রে আমরা এই নেবুলাইজেশনটা ব্যবহার করি। এই নেবুলাইজার ইজ এ মেডিকেল ডিভাইস which converts liquid medicine into vapor. এটা কি গ্যাস তৈরি করবে যেটা সেই মেডিসিনটা আমরা ভ্যাপরের মাধ্যমে দিতে চাই বা স্টিমের মাধ্যমে আরএসএল করতে পারি, সেটা করার জন্য আমরা নেবুলাইজেশন মেশিন ইউজ করি। So that it can be inhaled directly into the air tubes or lungs. এয়ার টিউবস এবং লাংসকে ইনহেল করতে সহায়তা করবে। It uses electricity to generate compressed air which converts liquid form of medicine into vapor, which in the same way as an old style field spray dose. এই নেবুলাইজেশনের কিছু পার্ট আছে, সেই পার্টগুলো হচ্ছে পাওয়ার লিড থাকবে, a compressor tubing and operable plastic chamber into which the medicine solution is put. On turning it on, the aerosol comes out, which can be inhaled through the mugs or mouthpiece. এখানে আমরা পিকচার গুলো দেখি, এই পিকচার প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে। মেশিনটা প্রথমত যদি এই অংশটুকু দেখি, এই অংশটুকুর মধ্যে কি আছে? এটা একটা পাওয়ার কর্ড আছে যেটাতে আমি ইলেকট্রিসিটি লাইন কানেক্ট করব, টিউব কানেক্টর, এটাকে আবার কানেক্ট করবো এটার সাথে। এয়ার ওপেনিং এখান থেকে যখন আমি কানেক্ট করবো এয়ারটা বের হওয়ার ক্ষেত্রে সহায়তা করবে। এখানে হচ্ছে পাওয়ার সুইচ, এখানে অন অফ করবো আমরা। ফিল্টার এন্ড কাভার, এখানে একটা ফিল্টার এবং কাভার আছে।
এখানে ক্লিয়ার কভার, এই কভারের মধ্যে আমরা মাস্কটাকে রাখতে পারি। এখানে হচ্ছে স্মল মাস্ক, বিগ মাস্ক, চাইল্ডের ক্ষেত্রে এবং অ্যাডাল্টের ক্ষেত্রে। এয়ার টিউব, এই এই যে এয়ার টিউবটা এটার সাথে আমরা কানেক্ট করার জন্য এখানে একটা ইয়ার টিউব থাকবে। নেবুলাইজার ক্যাপ, এই 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 ক্যাপটা থাকবে, এখানে আমরা সলিউশনটা দিব। মাউথ পিস, এটা হচ্ছে মাউথ পিস থাকবে। দেন হচ্ছে নেবুলাইজেশন আমরা কোথায় ইউজ করব? Invaluable for small children who just cannot use any other inhalation device. Useful for old people who cannot coordinate inhalers. Inhalers এর সাথে coordinate করতে পারছে না তাদের ক্ষেত্রে। Some very severe asthmatics get more relief with nebulized medicine as compared. Asthmatics patient যদি খুব বেশি সিভিয়ার থাকে তখন আমরা নেবুলাইজটা ব্যবহার করি। To medicine as compared to the usual inhaler devices. Useful in an acute attack situation for home self use. Home self use এর ক্ষেত্রেও আমরা acute attack situation থেকে কভার করার জন্য আমরা তখনও এটা বাসায় ইউজ করি। Adding a nebulizer at home is a psychological support to the patient that effective help is at hand. Psychological patient এর ক্ষেত্রেও সাপোর্টের ক্ষেত্রেও আমরা নেবুলাইজার ব্যবহার করি। এই নেবুলাইজেশন ব্যবহার করার জন্য আমরা বেশ কিছু সলিউশন ব্যবহার করি। এই সলিউশন গুলো পিকচার এখানে দেওয়া হয়েছে এবং এই পিকচার গুলো আমাদের মেডিকেলে অ্যাভেলেবেল আমরা দেখি। ব্র্যান্ডের নাম হলো যে আমরা যদি অ্যালবোটেরল বলি, যেটা ব্রঙ্কোডাইলেটর হিসেবে আছে, সেটা প্রোব্যান্টল হিসেবে পাই, ব্যান্টোনিন হিসেবে আমরা পাই। ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড, সেটাও ব্রঙ্কোডাইলেটর, সেটা অ্যাক্টোবেট হিসেবেও পাই আমরা বাজারে। ইপ্রাট্রোপিয়াম এবং হচ্ছে অ্যালবুটারল, এই ভ্যান্টোলিন এবং হচ্ছে ইপ্রা দুটো একসঙ্গে মিক্স করে আমরা পাচ্ছি আলাদা। মিকোসিল পাচ্ছি, অ্যাসিটাইলসিস্টিন, মাইকোলাইটিক্স, ইন্টাল, ক্রোমোলাইন, সোডিয়াম অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট। এই ক্যাটাগরিতে ব্রঙ্কোডাইলেটর, মিউকোলাইটিক, অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট। সেক্ষেত্রে আমরা দেখছি কখনো ইপ্রা এবং ভ্যান্টোলিন দুটো একসাথে কম্বাইন থাকে। ইপ্রেক্স এরকম সলিউশন আমরা দেখি, এরকম সলিউশন দেখি, নেবুলাইজার সলিউশন দেখছি, মিকোসিলিক সালবুটামল দেখছি, ভ্যান্টোলিনও দেখছি আমরা। এরপর হচ্ছে সাকশন মেশিন। সাকশন মেশিনটা দেখতে এরকম। সাকশন মেশিনটা আমাদের দুই রকম আছে, একটা হচ্ছে পোর্টেবল সাকশন মেশিন, যেটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে নিয়ে যেতে পারি, সেটা হচ্ছে পোর্টেবল সাকশন মেশিন। আর ওয়াল ফিক্স অর্থাৎ সেন্ট্রাল সাকশন মেশিন, যেটা একদম ফিক্সড করে থাকে, যেটা ওয়ালের মধ্যে ফিক্সড করে থাকে, সেটা হচ্ছে সেন্ট্রালি এইটা কাজ করে, যার কারণে আমরা ওয়াল ফিক্স অর্থাৎ সেন্ট্রাল সাকশন মেশিন বলি। আর এই পোর্টেবল মেশিনটা এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ড, এক রুম থেকে আরেক রুমে আমরা ইজিলি এক স্থান থেকে আরেক স্থানে এটাকে বাউন্ড করে নিয়ে যেতে পারি, যার কারণে এটা পোর্টেবল সাকশন মেশিন। The suction machine, the aspirators, also known as suction machines, are medical devices used to extract mucus and other fluids from an individual. Our wide selections of aspirators is perfect for anyone who has had a ট্র্যাকিওটমি। এটা আমরা ইউজ করি এই জন্য যে কোনো পেশেন্টের যদি ক্লিয়ার দ্য এয়ারওয়েটাকে যদি ক্লিয়ার করতে চাই, আর সেখানে কি কি থাকে, ব্লাড থাকতে পারে, স্যালাইভা থাকতে পারে, ভুমিট থাকতে পারে, অথবা আদার সিক্রেশন আসতে পারে, তাহলে সেই সিক্রেশন গুলো সাকশন করে সাকশন মেশিনের সহায়তায় এটাকে আমরা বের করে নিয়ে আসবো, যেন পেশেন্ট সহজে শ্বাস নিতে পারে, মানে পেশেন্ট মে ব্রেথ। এবং এই সাকশন দেওয়ার জন্য আমরা এখানে একটি টিউব কানেক্ট করি
এবং এই টিউবটির কিছু সাইজ আছে এবং এই সাকশন টিউবটা দেখতে এরকম এবং এখানে একটি অন অফ এর একটি সিস্টেম আছে, এটা দিয়ে চেক করা হয় যে আমার এই সাকশন টিউবটা ঠিক আছে কি না। এই টিউবটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের সাকশনটা ঠিক হবে, আর যদি এই টিউবটা ঠিক না থাকে তাহলে সাকশনটা ঠিক হবে না। এই মাথাটা আমাকে ধরে চেক করে নিতে হবে যে আমার এই সাকশন টিউবটা ঠিক আছে কিনা। এবং এটার বেশ কয়েকটি সাইডে মধ্যে কালার আছে এবং ছোট বাচ্চা থেকে শুরু করে স্মল সাইজ থেকে এবং অ্যাডাল্ট সাইজ পর্যন্ত আছে। এটা 5, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24। ঠিক আমরা এই কালার গুলো এখানে দেখতে পাচ্ছি যে গ্রে, লেড গ্রিন, ব্লু, ব্ল্যাক, হোয়াইট, গ্রিন, অরেঞ্জ, রেড, ইয়েলো, ভায়োলেট, লাইট ব্লু। এরকম আমরা এরকম স্টাইলে দেখতে পারবো এবং কালার গুলো এরকম থাকে। টিউব ফিডিং অথবা নাজাল ফিডিং, এটাকে আমরা এরকম টিউব ফিডিং দেই। নাজালিস্টিক টিউব যেটা হচ্ছে এরকম দেখতে ঠিক এরকম। এই টিউব ফিডিংটা আমরা কখন করি? ইট ইজ অ্যান আর্টিফিশিয়াল মেথড অফ গিভিং ফুড অ্যাজ ফ্লুইড থ্রু এ টিউব কল্ড প্লাস্টিক। মানে একটি টিউবের মাধ্যমে যে খেতে পারবে না মুখ দিয়ে, তাকে আমরা নাকের মাধ্যমে স্টোমাক পর্যন্ত একটি টিউব ইন্টার করি বা ইনসার্ট করি। তখন ওই টিউবের মাধ্যমে আমরা যে কোনো ফ্লুইডকে স্টোমাকে বা তার খাদ্যনালীতে প্রবেশ করতে পারি। এই ইন্ডিকেশন অফ টিউব ফিডিং তাদের ক্ষেত্রে আমরা করি যারা আনকনসিয়াস পেশেন্ট, যারা একদমই তার নিজের সচেতন মানে সে অজ্ঞান অবস্থায় থাকে, সে নিজে খেতে পারবে না, তাকে সহায়তা করার জন্য আমরা রাইস টিউবটাকে ইউজ করি অথবা নাজারিস্টিক টিউবটা দিই। মেন্টাল পেশেন্ট যে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে বা ভারসাম্যহীনতা আছে, তার ক্ষেত্রে আফটার সার্টেন সার্জারিজ অফ দ্য মাউথ এন্ড থ্রট, থ্রট এবং মাউথের কোনো অপারেশনের পরে আমরা টিউব দিয়ে তার নিউট্রিশনটা কন্ট্রোল করি আর মেনটেন করি। when the patient is unable to swallow food, যদি কেউ খাবার খেতে পারছে না বা নিতে পারছে না, সেই পেশেন্টের ক্ষেত্রে প্রিমেচুর বেবিজ, যে প্রিমেচুর বেবিজ যে ব্রেস্ট ফিডিং করতে পারবে না, সে বেবির ক্ষেত্রেও আমরা প্রিমেচুর বেবিদের ক্ষেত্রেও তার সে খুব উইক থাকে, সেই বেবির ক্ষেত্রেও আমরা প্লাস্টিক বা অ্যান্টিটিউবটা ব্যবহার করি। Uses of breast tube for feeding, give nutrient food for suction for medication. এবং এই টিউবটা আমরা মেজার করবো ঠিক নোজ থেকে ইয়ার লোব পর্যন্ত মেপে, ঠিক এইভাবে জিফাইড প্রসেস পর্যন্ত নিয়ে এসে মার্ক করবো আমরা। পরে এইভাবে মার্ক করে এটাকে মার্ক করে তখন ঠিক এই নাক দিয়ে আমরা ততটুকু ইনসার্ট করবো। এবং এই অ্যান্টি টিউবটার বেশ কয়েকটি সাইজ আছে। 6 হচ্ছে লাইট গ্রিন, এটা হচ্ছে ব্লু, 10 হচ্ছে ব্ল্যাক, হোয়াইট হচ্ছে 12, গ্রিন হচ্ছে 14, অরেঞ্জ হচ্ছে 16, রেড হচ্ছে 18, ইয়েলো হচ্ছে 20, ভায়োলেট হচ্ছে 22, লাইট ব্লু হচ্ছে 24। 14 থেকে 18টা আমরা খুব অ্যাভেলেবল ওয়ার্ডে দেখতে পারবো। এই রেড, অরেঞ্জ, গ্রিন এই তিনটে আমরা খুব অ্যাভেলেবল দেখতে পাবো এবং বেবি ওয়ার্ডে আমরা এই সাইজগুলো দেখতে পাবো। নাজারিস্টিক টিউব ক্ষেত্রে আমাদের কি কি ইকুইপমেন্টস লাগবে? আমাদের একটি 50 সিসি সিরিঞ্জ লাগবে, একটি স্টেথোস্কোপ লাগবে চেক করার জন্য যে অ্যান্টিটিউবটা স্টোমাকে গিয়েছে না লাংসে গিয়েছে সেটাকে দেখার জন্য স্টেথোস্কোপ লাগবে, আমাদের মাইক্রোফোন লাগবে এবং জ্যাসোকিন জেলি লাগবে। জ্যাসোকিন জেলিতে 2% লিগ্নোপেন থাকে, যেখানে কিছুটা অ্যানেস্থেটিক ড্রাগ থাকে, এজেন্ট থাকে, যার কারণে এই টিউবটা দেওয়ার সময় যেন সে একটু পেইনলেস ফিল করতে পারে, সেই জন্য আমরা এই জ্যাসোকিন জেলিটা ইউজ করি ইনসার্ট করার সময়। ট্রাকিওস্টোমি টিউব আমি আজকে পড়াবো না, এয়ারওয়ে টিউব পড়াবো। এয়ারওয়ে টিউবটা দেখতে ঠিক একই রকম এবং এই বিভিন্ন কালারে আছে এবং সাইজে আছে এয়ারওয়ে টিউবটা। ইউজেস অফ এয়ারওয়ে টিউব, কখন আমরা এই এয়ারওয়ে টিউবটা ব্যবহার করি? টু মেনটেন ওপেন এয়ারওয়ে। ওপেন এয়ারওয়ে ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি
prevent holding the tongue and tongue bite, prevent airway obstruction and endotracheal tube occlusion or obstruction, facilitate suction for the unconscious patient, conduit for passing devices into oropharynx. Oropharynx কোনো conduit passing devices ক্ষেত্রে আমরা এয়ারওয়ে টিউব ব্যবহার করি। obtain a better mask fit, better mask fit করার ক্ষেত্রে আমরা এয়ারওয়ে টিউবটা ইউজ করি। used in case of severe respiratory distress patient and post operative patient, used in electroconvulsive therapy shock যখন দেই ইসিটি সেটা সাইকিয়াট্রিক ওয়ার্ডে, তখন ইসিটি দেওয়ার সময় এয়ারওয়ে টিউব এই জন্য ইউজ করি যেন টাং বাইট এবং কোন ইনজুরি থেকে পেশেন্ট সেফ থাকে সেজন্য। neonatal pink, infant blue, child black, small adult white, adult green, large adult yellow, XL adult gray, XXL adult orange। আমরা এই হোয়াইট সাইজের এবং কালারের আমরা এয়ারওয়ে পেয়ে থাকি। তো আমাদের আরো অনেক আছে, আমরা সেগুলি পার্ট 3 তে পড়বো। আজকের জন্য আমরা এখানে শেষ করব। তো আজকের জন্য আমি এখানে শেষ করছি। পার্ট 3 নিয়ে আমি নেক্সট ক্লাসে আসবো এবং পার্ট 3 পরে আমি কিছু প্রসিডিউর নিয়ে আসবো। প্রসিডিউরের সাথে সাথে আমাদের রিক্রুটমেন্ট গুলো আমরা দেখবো। সো আজকে করোনা পরিস্থিতিতে তোমাদের পাশে থাকতে পেরে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে এবং তোমরা অনেক অনুরোধ করছো আমাকে তোমাদের ক্লাসগুলো নেওয়ার জন্য, এবং আমি চেষ্টা করছি তোমাদের ক্লাসগুলো যেন আমি নিতে পারি এবং আমার অফিস আওয়ারের পর আমি তোমাদের লাইভ ক্লাসে আসবো এবং লাইভ ক্লাসে বেশ কয়েকটা টপিক একটু একটু করে আমি শেষ করবো, কারণ একসাথে সবগুলো টপিক আসলে শেষ করা পসিবল না। আর এরকম দেশের এরকম ক্রান্তি লগ্নে আমি বুঝতে পারছি আসলে তোমাদের অনেক স্টুডেন্টদের অনেক সমস্যা হচ্ছে, তোমরা অনেকেই সঠিকভাবে সবকিছু বুঝতে পারছো না বা টিচারদেরও সেভাবে কাছে পাচ্ছ না, টিচারও চাচ্ছে তোমাদেরকে সহযোগিতা করছে করার জন্য। সব মিলে আসলে সবারই তোমাদের একটু খারাপ লাগছে। তো ইনশাল্লাহ আমরা এই করোনা পরিস্থিতি যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আমরা সবাই দোয়া করবো এবং সবাই সেফ থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, বাসা থেকে বের হবো না এবং বাসা থেকে বের হলে মাস্ক এবং গ্লাভস ব্যবহার করবো এবং নিয়ম করে নিয়মিত 20 সেকেন্ড করে হাত ধুবো এবং হাত ধোয়ার যে পদ্ধতি আছে সেই পদ্ধতি ফলো করে 20 সেকেন্ড করে হাত ধুবো এবং যখন যখন আমাদের হাত ধোয়ার কথা তখন তখন আমরা হাত ধুবো। দেন আমাদের কাছে হাসি কাছে শিষ্টাচার মানতে হবে। হাঁচি কাশি দিব কিভাবে, টিস্যু ব্যবহার করবো অথবা বমি ভাগ করে আমরা হাঁচি দিব এবং টিস্যু অথবা রুমাল টিস্যু ব্যবহার করি যদি, তাহলে সেই টিস্যুটা আমরা একটি বন্ধ বিনে ঢাকনা যুক্ত বিনে সেটা ফেলবো এবং আমরা যে মাস্কটা কাপড়ের মাস্কটা ইউজ করবো সেই কাপড়ের মাস্কটা আমরা অবশ্যই সাবান পানি দিয়ে সেই মাস্কটা ধুয়ে ফেলবো। আমাদের এই স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে, এছাড়া আমাদের আসলে কোনো ওয়ে নেই, যেহেতু আমাদের কোনো মেডিসিন এবং এর থেকে বাঁচার জন্য কোনো প্রতিষেধক আসেনি, তাহলে আমাদেরকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সবাই আমরা ঘরে থাকবো, বাসায় থাকবো এবং আমরা চেষ্টা করবো যে যতটুকু সম্ভব নিজেদের স্বাস্থ্যবিধি ঘরের মানুষকে স্বাস্থ্যবিধি মানার জন্য এবং আশেপাশে সবাইকে সেটা বোঝাবো এবং খুবই সাবধানে থাকবো, সেফ থাকবো। স্টে সেফ, স্টে হোম, এই বলে আমি আজকে শেষ করছি এবং আমি চেষ্টা করব প্রতিদিনই তোমাদের কিছু না কিছু পড়ানোর জন্য বা কিছু না কিছু তোমাদের জন্য লাইভে নিয়ে আসার জন্য। ইনশাল্লাহ আমি সুস্থ থাকলে অবশ্যই তোমরা আমাকে পাবা এবং আমি সর্বোচ্চ তোমাদের পাশে থাকার জন্য চেষ্টা করে যাবো। বলেই শেষ করছি আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ।